গুড ইভিনিং বিনয় কুমার বর্মন। চন্দন গুড ইভিনিং, কণিকা গুড ইভিনিং, মধুমিতা গুড ইভিনিং। হ্যাঁ, ভালো আছি, আশা করি তোমরা সকলে ভালো আছো। সৌমিক গুড ইভিনিং, চন্দন, সম্বিত গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। ঠিক আছে, তো থ্যাংক ইউ মধুমিতা, খুব ভালো আছো, বেশ। তাহলে হ্যাঁ অভিষেক গুড ইভিনিং। বেশ, তাহলে স্টার্ট করি আজকের ইতিহাসের গল্প, তাই তো? ভূগোল তো তোমরা স্যারের কাছে পড়ে নিয়েছো, সৌভিক স্যার। সৌভিক গুড ইভিনিং, সৌভিক স্যার গুড ইভিনিং। বেশ, তো জনগণ, আজ আমি তোমাদের সাথে প্রাচীন ভারতের ইতিহাসের একেবারে দোর গড়ায় এসে পৌঁছে গেছি, আমাদের সিলেবাস প্রায় শেষের মুখে। ঠিক আছে, তো বেসিক্যালি আমি দেখলাম যে আজকে তোমাদের প্রাচীন ভারতের ইতিহাসে পালা অ্যান্ড সেনা ডাইনেস্টিটা করিয়ে দেবো। ঠিক আছে, তো এটা করাতে আমার 2টো ক্লাস লাগবে, 2টো না 3টে ক্লাস লাগবে, কারণ পাল ডাইনাস্টিটা তোমাদের সাথে পালদের আজকে রাজনৈতিক ইতিহাসটা নিয়ে, পলিটিক্যাল হিস্ট্রিটা নিয়ে আলোচনা করব। পরের দিন মানে কাল, আগামীকাল পালাসদের যে সেকেন্ড পার্ট, তাদের সময় যে কালচারাল যে কনসিকুয়েন্সটা ছিল পাল ডাইনাস্টি, সেটা নিয়ে আলোচনা করব। আর নেক্সট যে তোমাদের ক্লাসটা হবে পরের সপ্তাহে, সেখানে আমি তোমাদের সাথে সেনা ডাইনাস্টি এবং রাষ্ট্রকূটা, এই দুটো পার্টি তোমাদের পড়ে আছে। এই দুটো হয়ে যাবার পর আমরা একেবারে ফাইনালি থার্ড উইকে, মানে এই মাসে আর কি, তোমাদের সাথে লাস্ট যে এনশিয়েন্টের যে ডাইনেস্টি নিয়ে আলোচনা করব। গুড ইভিনিং কৃষ্ণেন্দু। সেটা হচ্ছে যে আমাদের গুপ্ত যুগের ইতিহাস। ঠিক আছে, তো আমি গুপ্তা পিরিয়ডটা একেবারে তোমাদের শেষে গিয়ে আলোচনা করব, তাতে অনেকটা সময় পাওয়া যাবে, অনেকটা হাতে সময়ও থাকবে। এবং গুপ্তা ডাইনেস্টিটা আমি সেখানে, গুপ্তা ডাইনেস্টিটা অনেক বড় চ্যাপ্টার, তো সেটা মোটামুটি 2টো বা 3টে আমি এক্সপেক্ট করছি 4টে ক্লাসের মধ্যে সেটা শেষ করাবো। তো এই হচ্ছে মোটামুটি আমার ক্লাসের শিডিউল। আর গুড ইভিনিং সকলকে, গুড ইভিনিং অরুন্ধতী, মান্তি, কৃষ্ণেন্দু, প্রিয়াঙ্কা, আলোক, সকলকে গুড ইভিনিং। ঠিক আছে, তো যাই হোক, আরেকটা কথা বলে রাখি, গুলখুসা বোধ হয় গত আমি ওর আমি পোস্ট দেখেছি গ্রুপে, সেখানে গুলখুসা আমি বলে দিই যে, বা গুলখুসার কথা সূত্র ধরে আমি সকলকে বলছি যে তোমাদের যদি মনে হয় মানে সিলেবাসটা শেষ করানোর পর যেসব জায়গাগুলো নিয়ে তোমাদের কনফিউশন থাকবে প্রাচীন ভারতের ইতিহাসের, তো তোমরা আমাকে ডেফিনেটলি বলবে, আমি সেগুলো দরকার পড়লে আরো একবার তোমাদের সাথে সেগুলো নিয়ে আলোচনা করে দেবো। ঠিক আছে, তো অ্যাটলিস্ট আমাদের প্রথম টার্গেট হচ্ছে সিলেবাসটাকে পুরোপুরি কমপ্লিট করা, আর দেন এমসিকিউ। আর তারপর ওখানে এমসিকিউ যখন করাবো, তেমনি তোমাদের সাথে যে সমস্ত চ্যাপ্টারগুলো নিয়ে তোমাদের অসুবিধা থাকবে সেগুলো নিয়েও অবশ্যই তোমাদের সাথে আমি আলোচনা করে দেবো। ঠিক আছে, তো অতএব একেবারে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তো চলো শুরু করা যাক এবার তাহলে। কুহেলিকা সেন বক্সি, আমি ভালো আছি স্যারজি। ঠিক আছে, আজহারউদ্দিন ভালো আছি, কৌশানী ভালো আছি। ঠিক আছে, তো চলো শুরু করবো পাল অ্যান্ড সেনা ডাইনেস্টি। তো প্রথমে আমরা আজকে পাল ডাইনেস্টি নিয়ে আলোচনা করবো। আমি জানো তো যেদিন তোমাদেরকে যেভাবে পড়াই, পালা ডাইনেস্টির আমার স্লাইডসও যা আছে সে থাকবে। ঠিক আছে, আমি স্লাইড থাকবে, এটা পিপিটি বানাতে হয় তাই বানাই। ঠিক আছে, তো আমি তোমাদের মতো করে সাউথের পরবর্তী চোলটা কি একটু পেজ রেখে দেবো স্যার? ঠিক আছে, হ্যাঁ, সাউথের পরবর্তী চোলের জন্য আমি বলে দেবো। ঠিক আছে, পরের দিন যে ক্লাসটা হবে সেখানে ওই দক্ষিণ ভারতের চোল রাজবংশ এবং রাষ্ট্রকূট ডাইনাস্টি। ঠিক আছে, এই এই যে বাকি দুটো ডাইনাস্টি থাকলে এগুলো আমি পরের সপ্তাহে কমপ্লিট করে দেবো, কোনো চাপ নেই। ঠিক আছে, তো চলো স্টার্ট করবো এবার। তো স্লাইড, এখানে স্লাইডে যা যা থাক, গল্পটা স্টার্ট করা যাক। গল্প সঙ্গে তথ্য। আমরা আজকে পাল যুগের ইতিহাস নিয়ে আলোচনা করব। এখন পাল যুগের ইতিহাস নিয়ে আলোচনা করার ক্ষেত্রে খুব সহজভাবে যদি আমরা পাল যুগের ইতিহাসকে পড়তে যাই, তাহলে পাল যুগের ইতিহাস পড়ার আগে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, যে সেটা হচ্ছে যে ইতিহাসের, তোমরা জানো যে কোনো বংশের বা যে কোনো কালপর্বের যখন আমরা ইতিহাস পড়তে যাই, আমাদের কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যে সেই সময়কার ইতিহাসের উপাদান কি কি ছিল। তো সুতরাং আমরা যদি সেই দৃষ্টিভঙ্গি থেকে পাল যুগের ইতিহাস পড়তে যাই, তাহলে আমাদের কাছে ডেফিনেটলি প্রথম গল্প যেটা হবে, যে পাল যুগের ইতিহাস জানার জন্য আমাদের কাছে সোর্সেসগুলো।
তো বেসিক্যালি পালদের আমলের যে সমস্ত উপাদানগুলো থেকে আমরা পাল যুগের ইতিহাস সম্পর্কে জানতে পারি, সেই উপাদানগুলোর নাম প্রথমে তোমরা খাতায় একটু লিখে নাও প্রত্যেকে। আমি ইনার বোর্ড অন করব, ঠিক আছে? ইনার বোর্ডে আমি উপাদানগুলোর নাম লিখে দেবো। এই রে অর্ঘ স্যার তো এখানে ইনার বোর্ডে তো এই তো হয়ে গেছে, ঠিক আছে? তো পাল যুগের ইতিহাস জানার জন্য আমরা প্রথমেই যে যে তার কথা বলবো সেটা হচ্ছে কামৌলি কপার প্লেট ইনস্ক্রিপশন, ঠিক আছে? এই কমৌলি কপার প্লেট ইনস্ক্রিপশন, এখান থেকে আমরা মোটামুটি ভাবে এটা হলো প্রথম পাল যুগের একটা গুরুত্বপূর্ণ কপার প্লেট ইনস্ক্রিপশন বা তাম্রপট লেখ, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জায়গা, এটা একটা প্রথম ইম্পর্টেন্ট সোর্স। এই কমলি তাম্র শাসন বা তাম্র লেখ, এটা হচ্ছে পাল রাজবংশের যে ব্যক্তির দ্বারা এটা ইস্যু করা হয়েছিল, যে ব্যক্তির দ্বারা, তার নাম ছিল কিন্তু বৈদ্যদেব। এই বৈদ্যদেব ছিলেন পাল রাজা দেবপালের আমলে একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী বা বলা যেতে পারে অমাত্য, রাইট? এটা হচ্ছে পাল যুগের ইতিহাস জানার জন্য ফার্স্ট ইনস্ক্রিপশনাল একটা আমাদের কাছে সোর্স। পাল যুগের ইতিহাস জানার জন্য আমাদের কাছে হিস্টোরিক্যাল সোর্স হিসেবে, ঐতিহাসিক উপাদান বলতে পারো, সাহিত্যিক উপাদান হিসেবে আমরা আরো একটা বইয়ের নাম বলতে পারি, তোমরা সকলেই সেই বইটার নাম জানো, সেটা হচ্ছে রামচরিত। সন্ধ্যাকর নন্দীর যে রামচরিত রয়েছে, ঠিক আছে? এই সন্ধ্যাকর নন্দীর রামচরিত কিন্তু বলতে পারো পাল যুগের ইতিহাস জানার জন্য আমাদের কাছে অসাধারণ বই। রামপালের তিনি সভাকবি ছিলেন এবং এখানে তিনি তার রামচরিতে রামপালের কথাই কিন্তু তুলে ধরেছেন, বা রামপালকে তিনি এখানে কিন্তু ওই আমাদের রামায়ণের রামকে যেভাবে বাল্মীকি তুলে ধরেছেন, সেভাবে তিনি দিগ্বিজয়ী বীর হিসেবে তার এই রামচরিত বইতে তিনি সন্ধ্যাকর নন্দী রামপালকে তুলে ধরেছেন, রাইট? তৃতীয় যে আমরা বইটার কথা বলবো, মানে যে তোমার যে লিটারি সোর্সটার কথা বলবো পাল যুগের ইতিহাস জানার জন্য, সেটা আরেকটা ইনস্ক্রিপশন, সেটা নাম হলো বাদল স্তম্ভ লেখ, বা এটাকে বলা হয় থাকে বাদল পিলার ইনস্ক্রিপশন, ঠিক আছে? এটা নাম মনে রেখো, বাদল পিলার ইনস্ক্রিপশন, ওকে? আচ্ছা, নেক্সট যে চতুর্থ নাম্বার যে সোর্সেসটার নাম বলবো, যে বৌদ্ধ গ্রন্থটা থেকে আমরা পালদের ইতিহাস সম্পর্কে জানতে পারি, সেই বৌদ্ধ গ্রন্থ হলো আর্য মঞ্জুশ্রী মূলকল্প, ঠিক আছে? এই আর্য মঞ্জুশ্রী মূলকল্প হচ্ছে পাল যুগের ইতিহাস জানার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। আরেকটা বইয়ের নাম আমি বলবো পাল যুগের ইতিহাস জানার জন্য, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমার গৌড়বহ কাব্য। তোমরা সকলেই জানো যে গৌড়বহ কাব্যের রচয়িতাকে বাক্পতিরাজ, তাই তো? বাক্পতিরাজ গৌড়বহ কাব্য রচনা করেছিলেন, ঠিক আছে? তো বাক্পতিরাজের গৌড়বহ কাব্য পালদের ইতিহাস জানার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। আর আরেকটা বলা যেতে পারে, যেটা হচ্ছে তোমার তিব্বতীয় ঐতিহাসিক তারানাথ। এই তারানাথের কথা কিন্তু বলতে হবে। তারানাথের লেখাও কিন্তু পালদের ইতিহাস জানার জন্য অবশ্যই একটা ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল সোর্সেস। তো এই হচ্ছে মোটামুটি পালদের আমলে রচিত পালদের আমল, মানে পাল যুগের ইতিহাস জানার জন্য এই সাহিত্য গ্রন্থ বা এই ইনস্ক্রিপশনস গুলোকে আমরা মোটামুটি খেয়াল রাখবো। আরো অনেক আছে, সেগুলো আমি তোমাদের সাথে বললাম না। মোটামুটি ইউপিএসসি সিডিএস এর পরীক্ষা আর ডব্লিউবিসিএস এর যে পরীক্ষা, তার ওপর লক্ষ্য রেখেই আমি মনে করি যে এই কয়েকটা সোর্সেস তোমাদের জানলেই চলবে, কারণ এই সোর্সেস গুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, ওকে? তো আমি আরেকবার বলে দিচ্ছি, কমলি কপার প্লেট ইনস্ক্রিপশন, এটা বৈদ্যদেব করেছে। এটা আমাদের পাল রাজা দেবপালের যিনি অমাত্য ছিলেন, অর্থাৎ যার নাম ছিল বৈদ্যদেব, তার দ্বারা ইস্যু করা কমলি কপার প্লেট ইনস্ক্রিপশন পালদের আমলে ইতিহাস জানার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। সন্ধ্যাকর নন্দী রামচরিত, বাদল পিলার ইনস্ক্রিপশন, এবং আরেকটা হচ্ছে বৌদ্ধ গ্রন্থ আর্য মঞ্জুশ্রী মূলকল্প, এবং আরেকটা বই বললাম বাক্পতিরাজের গৌড়বহ কাব্য। ক্লিয়ার? এরপর এতে গেল পালদের আমলের আমাদের ঐতিহাসিক উপাদানের কথা, ঠিক আছে? হিস্টোরিক্যাল সোর্সেস এর কথা। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, যে এই পালদের উত্থান কোত্থেকে হলো, পালরা জাতিগত দিক থেকে কি জায়গা, মানে তাদের জাতিগত পরিচয়টা কি, এটা আমাদের জানাটা খুব দরকার। দেখো, এই পালদের জাতিগত পরিচয় সম্পর্কে একটা কন্ট্রোভার্সি রয়েছে, আর সেই কন্ট্রোভার্সির ভেতর একদল বলছেন যে পালরা ছিল ক্ষত্রিয়, আর একদল বলছেন যে না, পালরা ক্ষত্রিয় ছিলেন না, পালরা নাকি ছিলেন শূদ্র বংশজাত। বেসিক্যালি পালদেরকে শূদ্র বংশজাত বলে যে বইতে অভিহিত করা হচ্ছে, সেই বইটার নাম হলো আর্য মঞ্জুশ্রী মূলকল্প। আর্য মঞ্জুশ্রী মূলকল্পতে পালদেরকে যে নামে অভিহিত করা হচ্ছে সেটা হচ্ছে দাসা জীবিন, ঠিক আছে? দাসা জীবিনা, অর্থাৎ দাস জীবিন হিসেবে তাদেরকে উল্লেখ করা হচ্ছে। কোন বইতে বললাম? আর্য মঞ্জুশ্রী মূলকল্প বইতে। ক্লিয়ার?
সেকেন্ড যে ইনফরমেশনটা দেবো সেটা হচ্ছে তোমার পালদেরকে যে বইতে ক্ষত্রিয় বলে অভিহিত করা হচ্ছে বা যে সোর্সে ক্ষত্রিয় বলে অভিহিত করা হচ্ছে, বেসিক্যালি হচ্ছে ওই যে বললাম পাল রাজা দেবপালের আমাদের অমাত্য বৈদ্যদেবের যে কমলি তাম্রশাসন মানে কমলি কপার প্লেট ইনস্ক্রিপশন এবং হচ্ছে তোমার সন্ধ্যাকর নন্দী রামচরিত, এই দুটো বইতে কিন্তু একেবারে পরিষ্কার করে বলা হচ্ছে যে পালরা জাতিগত দিক থেকে ছিলেন ক্ষত্রিয়। তাই এটা মনে রেখো একটু যে কোন বইতে পালদেরকে জাতিগত পরিচয় সম্পর্কে ক্ষত্রিয় বলা হচ্ছে, রাইট? তাহলে আর্য মঞ্জুশ্রী মূলকল্পে বলা হচ্ছে যে পালরা ছিলেন দাসজীবীন বা তারা শূদ্র, আর সন্ধ্যাকর নন্দী রামচরিত মানুষ এবং অমাত্য বৈদ্যদেবের কমলি তাম্রশাসনে পালদেরকে বলা হচ্ছে ক্ষত্রিয়। এবং তিব্বতী ঐতিহাসিক তারানাথ, যার লেখা থেকে আমরা পাল রাজবংশের ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানতে পারি, তিনিও কিন্তু পালদেরকে বেসিক্যালি ক্ষত্রিয় হিসেবে কিন্তু অভিহিত করছেন। ঠিক আছে, বেসিক ইনফরমেশন পালদের জাতিগত পরিচয় সম্পর্কে তুলা। এর পরের আমরা যে নেক্সট ওয়েব সিরিজের পার্টে যাব পাল রাজবংশ সম্পর্কে, সেটা হচ্ছে যে পালদের উত্থান আর পালদের উত্থানের পূর্বে সেই সময়কার বাংলার রাজনৈতিক পরিস্থিতি ঠিক কেমন ছিল। এটা তোমরা মোটামুটি সকলে ইতিহাস বইতে ছোট থেকে যারা মাধ্যমিক পর্যন্ত ইতিহাস পড়েছো তোমরা সকলেই জানো যে সেখানে একটা শব্দের সাথে তোমরা সকলেই পরিচিত, যে সেই শব্দটা হচ্ছে এটাই, যেটাকে বলা হয় তাকে মাৎস্যনাই, তাই তো? এই মাৎস্যনাই শব্দটার সাথে তোমরা আশা করি সকলেই পরিচিত। তো এই মাৎস্যনাইটা কি অ্যাকচুয়ালি? হ্যাঁ, মাৎস্যনাইটা সকলেই তোমরা পড়েছো। মাৎস্যনাইয়ের ব্যাপারটা হচ্ছে এটাই যে মাৎস্যনাই বলতে সেই জায়গাটাকে বলা হয়ে থাকে যেখানে হচ্ছে যে বড় মাছ যেমন নাকি নদীতে ছোট মাছকে গিলে ফেলে। তো শশাঙ্ক পরবর্তী বাংলায় যেটা অ্যানার্কিয়াল বা একটা যে অরাজক পরিস্থিতির সূচনা হয়, সেই পরিস্থিতিটাকে একটা প্রতীকী অর্থে সেই রিফ্লেকশনটাকে একটা প্রতীকী অর্থে বোঝানোর জন্য এই শব্দবন্ধটা কিন্তু ব্যবহার করা হয়েছিল। তোমরা এটা সকলেই জানো যে শশাঙ্কের মৃত্যুর পর বাংলাতে যে ভয়ঙ্কর রকমের অরাজক, হ্যাঁ ঠিকই বলেছো সম্বিত, যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই অরাজক পরিস্থিতিকে বোঝানোর জন্য এই মাৎস্যনাই শব্দটা ব্যবহার করা হয়। কিন্তু এবার আমার প্রশ্ন হচ্ছে যে ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারিতে হয়তো এই প্রশ্ন রাখতে পারে যে সেটা হচ্ছে শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় যে অরাজক পরিস্থিতি সূচনা হয়েছিল তাকে কি ভাষায় বা তাকে কি বলা হয়। কিন্তু মেন্সের যদি আমরা প্রশ্নের দিকে তাকাই বা ইউপিএসসির দিকে যদি তাকাই, আমাদের ইউপিএসসি অনেক সময় প্রিলিমিনারিতে এই প্রশ্ন ছুটছে যে সেটা হচ্ছে যে মাৎস্যনাইয়ের যে শব্দবন্ধটা ব্যবহার করা হয়েছে বা শশাঙ্ক মৃত্যুর পরবর্তী সময়ে যে মাৎস্যনাই যে পরিস্থিতিটাকে যে এই মাৎস্যনাই বলে ব্যাখ্যা করা হচ্ছে, এটার রেফারেন্স আমরা কোত্থেকে পাই? ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন। এটার রেফারেন্স কোত্থেকে পাই? তো প্রথমে বলে রাখি মাৎস্যনাই শব্দটা কোথায় ব্যবহার করা হয়েছে। প্রথম এই মাৎস্যনাই শব্দটা বা এই যে মানে এই শশাঙ্কের মৃত্যুর পর এই অরাজক পরিস্থিতির সূচনা এবং সেখান থেকে পাল রাজবংশের প্রতিষ্ঠাতা হিসেবে গোপালকে সিংহাসন লাভ, এই পুরো সিকোয়েন্সটা বা এই পুরো ঘটনাটার বর্ণনা আমরা যে লেখটা থেকে পাই সেই লেখটার নাম হলো খালিমপুর তাম্রশাসন। ঠিক আছে, খালিমপুর কপার প্লেট ইনস্ক্রিপশন। এই খালিমপুর কপার প্লেট ইনস্ক্রিপশন থেকে কিন্তু আমরা এই মাৎস্যনাই সম্পর্কিত এই শব্দটার প্রথম কিন্তু ব্যবহার জানতে পারি। যারা ডাব্লিউবিসিএস এ হিস্ট্রি অপশনাল রাখবে ভেবেছো বা রেখে পড়াশোনা করছো তারা কিন্তু অবশ্যই বলতে পারো সেটা হচ্ছে যে তোমার এই খালিমপুর এই মানে এই যে গোপালের সিংহাসনের পূর্বে এই যে অরাজক পরিস্থিতির কথা উল্লেখ করলাম আমি, এটা কিন্তু হিস্ট্রি অপশনালে কিন্তু আসা প্রশ্ন। ধর্মপাল, খালিমপুর তাম্রশাসনটা যার আমলে উৎকীর্ণ হয়েছিল বা যে পাল রাজার আমলে ইস্যু হয়েছিল তার হচ্ছে ধর্মপাল। আর সে খালিমপুর তাম্রশাসনে পরিষ্কার বলা হচ্ছে যেটা যে মাৎস্যনায়ামোপহিতং প্রকৃতি ভিলক্ষং করং গ্রাহিতা। ঠিক আছে, একটা সংস্কৃত শ্লোক, যে সংস্কৃত শ্লোকটা ব্যবহার করা হয়েছে। শ্রী গোপাল ও ইতি তোমার ক্ষিতি শিরসাং চূড়ামণি স্তুতস্তু। ঠিক আছে, এটা সংস্কৃত শ্লোক, এটা আমাকে দ্বিতীয়বার বলতে বলো না কিন্তু। ঠিক আছে, তো এই যে সংস্কৃত শ্লোকটার অর্থ কি? অর্থ হচ্ছে এটাই যে এখানে বলা হচ্ছে খালিমপুর তাম্রপটে যে প্রকৃতিপুঞ্জ মাৎস্যনাই দূর করার উদ্দেশ্যে নরকুল চূড়ামণি গোপালকে রাজলক্ষ্মীর কর গ্রহণ করিয়েছে। ঠিক আছে, তো এটাকে যদি আমরা একেবারে গোদা বাংলায় ব্যাখ্যা করি তাহলে এখানে বলা যেতে পারে প্রকৃতিপুঞ্জ মানে বলা হচ্ছে সমাজপতি, তোমার যারা সেই সময়কার সমাজপতি ছিলেন। শশাঙ্কের মৃত্যুর পর আমরা দেখতে পাচ্ছি সমগ্র বাংলা মানে গৌড় অঞ্চল
এই গৌড়ের মধ্যে শশাঙ্কের অধীনস্থ যে গৌড় ছিল তার মধ্যে বাংলা ছিল, বিহার ছিল এবং উড়িষ্যা ছিল। বেসিক্যালি আমরা যেটাকে মগধ বলে থাকি সেই মগধও কিন্তু বলতে পারো শশাঙ্কের গৌড়ের অধীনে ছিল। তো এবারে যেটা ঘটনা হচ্ছে, এই আমরা কি নাম বাকপতিরাজের যে গৌড়বহ কাব্য বললাম না, সেই গৌড়বহ কাব্যতে কিন্তু মাৎস্যনায় শব্দটার উল্লেখ নেই, কিন্তু সেই সময় যে বাংলা একটা অরাজক পরিস্থিতির সম্মুখীন হয়েছিল শশাঙ্কের মৃত্যুর পর, তার কিন্তু গল্পটা বলা হয়েছে। এবং এই বাকপতিরাজের গৌড়বহ কাব্যে একটা শব্দ ব্যবহার করে সমাজপতি। আমরা সাধারণভাবে সমাজপতি শব্দটা আজকের অর্থে ব্যবহার করে থাকি যারা সমাজের কর্তা ব্যক্তি, তাই তো? কিন্তু ওই সময় সমাজপতি মানে বলা হচ্ছে যারা সাধারণভাবে হচ্ছেন সমাজ বিরোধী। তো এই সমাজ সেই সময় আর কি শশাঙ্কের মৃত্যুর পর সারা বাংলা জুড়ে যে ওই যে বললাম যে যারা সবল বা যারা শক্তিশালী, বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে, ঠিক একইভাবে শক্তিশালীরা সেই সময় যারা দুর্বলদেরকে ধ্বংস করছে। এবং সেই সময়টাতে এই মাৎস্যনায় পর্বটাতে বাংলা কিন্তু ক্রমাগতভাবে তিব্বতী ইনভেশনের বা তিব্বতী আক্রমণে কিন্তু বাংলার সম্মুখীন হচ্ছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য প্রকৃতিপুঞ্জ মানে খালিমপুর তাম্রপটে যে প্রকৃতিপুঞ্জ বলে যাদের কথা বলা হয়েছে, এই প্রকৃতিপুঞ্জ হচ্ছেন বাংলার সাধারণ জনগণ। তারা কিন্তু নরকুল চূড়ামণি গোপালকে রাজলক্ষ্মীর কর গ্রহণ করছেন। আমরা প্রাচীন ভারতের ক্ষেত্রে যদি দেখি তাহলে এই কর গ্রহণ করা মানে হচ্ছে বিয়ে করা। রাজলক্ষ্মীর কর গ্রহণ করছেন মানে রাজলক্ষ্মীর সাথে গোপালের তারা বিয়ে দিচ্ছেন। এখানে কিন্তু গোপাল রাজলক্ষ্মীকে বিয়ে করছেন না, এখানে কিন্তু গোপাল রাজলক্ষ্মীর কর গ্রহণ করে তিনি কিন্তু সিংহাসনে বসছেন। এই পুরো গল্পটাই হচ্ছে কিন্তু আমাদের এই খালিমপুর তাম্র শাসনে বলা যে শ্লোকটার কথা আমি বললাম। তো এখন এই যে এই ভদ্রলোক অর্থাৎ 750 খ্রিস্টাব্দ নাগাদ এই সময়টাকে আমরা ধরে রাখতে পারি 750। 750 খ্রিস্টাব্দ নাগাদ যখন গোপাল বাংলার সিংহাসনে বসলেন, পাল রাজবংশের প্রতিষ্ঠা ঘটালেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু বাংলার ইতিহাসে একটা নতুন যুগের সূচনা হলো। অ্যাটলিস্ট আমরা যখন এতদিন ধরে তোমাদের সাথে আমি প্রাচীন ভারতের ইতিহাসে যে পর্বটুকু নিয়ে আলোচনা করেছি, সেখানে আমরা দেখিনি যে কোথাও কোনো জায়গায় কোনো রাজার ইলেকশন বা কোনো রাজার যে নির্বাচন হচ্ছে তিনি জনগণের দ্বারা সরাসরি ইলেক্টেড হয়ে সিংহাসনে বসছেন। এই ঘটনা কিন্তু বলা যেতে পারে ভারতবর্ষের প্রাচীন ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে কিন্তু প্রথমবার। জনগণ তাকে অর্থাৎ আমাদের পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপালকে পুরোপুরি বাংলার সিংহাসনের দ্বারা কিন্তু তাকে ইলেক্টেড করছেন, অর্থাৎ জনগণের দ্বারা তিনি যে নির্বাচিত হচ্ছেন এবং সিংহাসনে বসছেন। এই ঘটনা কিন্তু প্রাচীন ভারতের ইতিহাসে ডেফিনেটলি একটা চমকপ্রদ ঘটনা। যাই হোক না কেন, এখন এই গোপাল সিংহাসনে বসার পর আমরা এই গোপালের ইতিহাস নিয়ে একটু আলোচনা করব। দেখো, পাল রাজবংশের প্রতিষ্ঠাতা হিসেবে গোপালের সম্পর্কে আমরা সে অর্থে খুব একটা কিছু জানতে পারি না। এই গোপাল সম্পর্কে আমাদের জানা যেটুকু আমাদের সোর্সেস রয়েছে, উপাদান রয়েছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ধর্মপালের খালিমপুর তাম্রশাসন বা তিব্বতী ঐতিহাসিক তারানাথের কথা। তো যাই হোক না কেন, গোপাল সম্পর্কে আরো একটা তোমার সোর্স আমাদের কাছে রয়েছে, সেটা হচ্ছে মুঙ্গের। সেটা হচ্ছে কি তোমার হচ্ছে মুঙ্গের কপার প্লেট ইনস্ক্রিপশন। বুঝতে পেরেছো? এই মুঙ্গের কপার প্লেট ইনস্ক্রিপশনটা হচ্ছে দেবপালের। এই দেবপালের যে মুঙ্গের কপার প্লেট ইনস্ক্রিপশন, সেখানে কিন্তু গোপালকে বলা হচ্ছে যে গোপাল নাকি আসমুদ্র হিমাচলের রাজা হিসেবে তিনি নাকি প্রতিষ্ঠিত হয়েছিলেন, কিন্তু এই তথ্য ঠিক না। একইভাবে তিব্বতী ঐতিহাসিক তারানাথ গোপাল সম্পর্কে যে কথাটা বলছেন যে গোপাল নাকি তিনি একটা বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করেছিলেন, আর সেই বৌদ্ধ বিহারটা নাকি প্রতিষ্ঠা করেছিলেন নালন্দাতে। বুঝতে পেরেছো কি বললাম? এটা তিব্বতী ঐতিহাসিক তারানাথের বক্তব্য থেকে জানা যাচ্ছে যে পাল রাজবংশের প্রথম রাজা গোপাল তিনি নাকি নালন্দাতে একটা বৌদ্ধ বিহার তৈরি করেছিলেন। এমনকি তিব্বতী ঐতিহাসিক তারানাথ বলছেন যে গোপাল নাকি মগধ পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তার করেছেন। তো যাই হোক না কেন, আমরা এটুকু বলতে পারি যে এই দুটো ইনফরমেশন তোমরা পারলে মনে রেখো যে অ্যাকর্ডিং টু তারানাথ দ্য টিবেট হিস্টোরিয়ান, যে সেটা হচ্ছে যে গোপাল এই এই একটা বিখ্যাত বৌদ্ধ বিহার তিনি আমাদের নালন্দাতে প্রতিষ্ঠা করেছিলেন। দ্বিতীয় যে ইনফরমেশনটা তোমরা মনে রাখতে পারো যে সেটা হচ্ছে গোপাল কিন্তু মগধ পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন। গোপালের মৃত্যুর পর পাল রাজবংশের সিংহাসনে যিনি বসছেন তার নামটা আমরা অবশ্যই বলবো, তার নাম হলো ধর্মপাল। এই ধর্মপাল হচ্ছেন পাল রাজবংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা। কেউ কেউ বলে থাকেন যে ধর্মপাল হচ্ছেন পাল রাজবংশের শ্রেষ্ঠ রাজা।
এই ধর্মপাল সম্পর্কে কয়েকটা ইনফরমেশন তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তার মধ্যে প্রথমেই যেটা বলবো যেটা, যে ধর্মপালের আমলটা পাল রাজবংশের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন। যারা হিস্ট্রি অপশনাল রাখবে তাদের ক্ষেত্রে ধর্মপালটা খুব মন দিয়ে শোনা উচিত, বা তাদেরকে পড়তে হবে। কারণ তোমরা জানো যে পালদের ইতিহাসে, পাল রাজবংশের ইতিহাসে বেসিক্যালি আমরা যে ঘটনাটাকে নিয়ে বা যে যুদ্ধটাকে কেন্দ্র করে এই পাল রাজবংশের ইতিহাস ধর্মপালের সময় থেকে আবর্তিত হবে, সেই ঘটনাটা কি জানো তো? ত্রিশক্তি দ্বন্দ্ব। এটাও তোমরা যখন ইতিহাস পড়েছো সেখানে তোমরা ত্রিশক্তি দ্বন্দ্বের ইতিহাস আশা করি পড়েছো, এখন হয়তো মনে নাও থাকতে পারে কিন্তু পড়েছো। এই ধর্মপালের সময় থেকে আমরা দেখলাম পাল রাজবংশ কিন্তু বলতে পারো মূল সর্বভারতীয় রাজনীতি দ্বারা জড়িয়ে পড়লো। ত্রিশক্তি দ্বন্দ্বটা কি প্রথমত বলে রাখি, এটাকে ইংরেজিতে বলা হয় ট্রিপার্ট্রাইট তোমার কনফ্লিক্ট। এই ত্রিশক্তি দ্বন্দ্বটা কাদের মধ্যে ঘটলো প্রথমত বলে রাখি। এই ত্রিশক্তি দ্বন্দ্বতে যে তিনটে শক্তি ছিল, সেই তিনটে শক্তির মধ্যে একটা ছিল আমাদের পাল রাজবংশ, একদিকে ছিল তোমার পাল রাজবংশ, আরেক দিকে ছিল তোমার যে পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার। বুঝতে পেরেছো তো? গুর্জর প্রতিহাররা ছিল আরেক দিকে, এই ঠিক আছে প্রতিহারা। এবং আরেকটা যেটা ডাইনাস্টি ছিল দক্ষিণ ভারতে, তারা ছিল কিন্তু রাষ্ট্রকূট। ঠিক আছে, এই তিনটে রাজবংশের ভেতর বেসিক্যালি যে অঞ্চলটাতে দখলকে কেন্দ্র করে এই ত্রিশক্তি দ্বন্দ্বের সূচনা ঘটলো, সে অঞ্চলটা ছিল কিন্তু দোয়াব অঞ্চল। গঙ্গা যমুনা যে দোয়াব এরিয়া, এই গঙ্গা যমুনার দোয়াব অঞ্চল সেই সময় কিন্তু ভারতবর্ষের সবচেয়ে ফার্টাইল একটা অঞ্চল ছিল। এখানে তোমার যেমন তোমার আমাদের এগ্রিকালচারাল প্রোডাকশন হতো, একইভাবে এই দোয়াব অঞ্চলটা কিন্তু ভারতের সেই সময়কার যে বাণিজ্যকে কেন্দ্র করে যে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটেছে তারও কিন্তু একটা প্রধান কেন্দ্র ছিল। তো মূলত বলা যেতে পারে উত্তর ভারতের পালরা, পশ্চিম ভারতের গুর্জর প্রতিহারা, দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট, তিনটে শক্তি চাইলো এই গঙ্গা যমুনা দোয়াব অঞ্চল তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে। আর এই কারণের জন্যই যে যুদ্ধটাই তিনটে শক্তির মধ্যে সংঘটিত হলো সেটাই কিন্তু ইতিহাসে ত্রিশক্তি দ্বন্দ্ব নামে পরিচিত। এই ত্রিশক্তি দ্বন্দ্বটার সূচনা হচ্ছে যে পাল রাজার আমল থেকে, তার নাম হলো কিন্তু ধর্মপাল, রাইট? আমি কিন্তু এই যে কথাগুলো বলেছি তার মধ্যে কিন্তু ইনফরমেশন গুলো কথা উল্লেখ করছি, তোমরা কাইন্ডলি খাতায় কিন্তু নোট ডাউন করে নিও। তবে চাপ নেই, আমি স্টাডি মেটেরিয়ালও দিয়ে দেবো। তো এরপর যে গল্পটা বলবো যে সেটা ধর্মপাল। প্রথম ধর্মপাল তিনি এগোলেন। তো ধর্মপাল এই দোয়াব অঞ্চলে রাজত্ব বিস্তার করার জন্য তিনি প্রথমে কান্যকুব্জ বা কনৌজের পূর্ববর্তী প্রাচীন ভারত, তার নাম ছিল কান্যকুব্জ। তো সেই সময় কান্যকুব্জ বা কনৌজে যিনি রাজত্ব করছিলেন তিনি হচ্ছেন আয়ুধ বংশীয় রাজা, ইন্দ্র রাজা বা ইন্দ্রায়ুধ। ধর্মপাল কি করলেন প্রথম ওই যে তোমার ওই ইন্দ্র রাজা বা ওই কনৌজের যে ইন্দ্র রাজা বা ইন্দ্রায়ুধ, তাকে পরাজিত করলেন। এই ইন্দ্র রাজাকে ধর্মপাল পরাজিত করলেন, বুঝতে পেরেছো তো? পরাজিত করার পর ধর্মপাল ইন্দ্র রাজাকে পরাজিত করার পর তিনি কনৌজ দখল করলেন ঠিকই, কিন্তু কনৌজ দখল করার পর তিনি কিন্তু কনৌজে তার একজন মানে ফিউডাল রুলারকে, তার অধীনস্থ সামন্ত শাসককে কনৌজের সিংহাসনে বসালেন, তার নাম হলো চক্রায়ুধ। ঠিক আছে, এই চক্রায়ুধ ইনি হচ্ছেন কিন্তু এই আয়ুধ বংশীয় শাসক। ঠিক আছে, অর্থাৎ ইন্দ্র রাজা বা ইন্দ্রায়ুধকে সরানোর পর ধর্মপাল যাকে কনৌজের শাসক হিসেবে প্রতিষ্ঠা করলেন তিনি হচ্ছেন চক্রায়ুধ, এবং চক্রায়ুধ এক প্রকার হচ্ছে ধর্মপালের অধীনস্থ সামন্ত শাসক। এখন বৎসরাজ মানে আমাদের এই যে পশ্চিম ভারতের যে প্রতিহারদের কথা বলেছি, এই পশ্চিম ভারতের গুর্জর প্রতিহারদের বৎস রাজা যিনি ছিলেন সেই সময়, তিনি কিন্তু এই ব্যাপারটাতে তোমার হচ্ছে যে আমাদের তিনি ব্যাপারটা কিন্তু একেবারে ভালোভাবে তিনি এটা গ্রহণ করতে পারলেন না। ফলত পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার রাজ বৎসরাজ এবারে কিন্তু ধর্মপালের বিরুদ্ধে অগ্রসর হলেন, যে ভাই তুমি কনৌজটা দখল করে সেখানে তুমি তোমার অধীনস্থ লোককে যে সিংহাসনে বসিয়েছো, এটা কিন্তু বৎসরাজ সহ্য করতে পারলেন না। ফলত বৎসরাজ কনৌজ দখল করার জন্য অগ্রসর হলেন এবং তিনি চক্রায়ুধকে সরালেন, এবং চক্রায়ুধকে যেই সরাতে গেলেন কনৌজে এসে বৎসরাজের সঙ্গে, যে গুর্জর প্রতিহার রাজার সাথে প্রথম বলতে পারো ধর্মপালের যুদ্ধটা হলো, তার নাম হলো বৎসরাজ। তো বৎসরাজ বনাম ধর্মপাল কিন্তু প্রথম সংঘাত হলো। তাই ত্রিশক্তি দ্বন্দ্ব প্রথম যাদের হাত ধরে শুরু হচ্ছে যে দুটো শক্তির ভেতর, সেটা হচ্ছে তোমার গুর্জর প্রতিহার বনাম পাল, রাইট? গুর্জর প্রতিহার বনাম পাল, অর্থাৎ পালা ভার্সেস গুর্জর আমাদের প্রতিহার, এই দুজনের ভেতর প্রথম সংঘাত হচ্ছে, এবং এই সংঘাত থেকে শুরু হচ্ছে কিন্তু ট্রিপারটাইট কনফ্লিক্ট বা ত্রিশক্তি দ্বন্দ্ব, যেখানে আমরা দেখলাম গুর্জর প্রতিহার বৎস রাজার সাথে পাল রাজা ধর্মপালের কিন্তু যুদ্ধ ঘটলো, এবং সেই যুদ্ধে
প্রতিহার রাজ বৎসরাজ তিনি দাবি করেছেন যে তিনি নাকি পাল রাজা ধর্মপালকে পরাজিত করছেন। গল্পটা একেবারে ঠিক যে পাল রাজা ধর্মপালকে প্রতিহার রাজ বৎসরাজ পরাজিত করেন। পরাজিত করবার পর তিনি কিন্তু এই কনৌজ অঞ্চলে পাল রাজা ধর্মপালের যিনি সামন্ত শাসক ছিলেন চক্রায়ুধ, তাকে সরিয়ে তিনি সেখানে পুনরায় কিন্তু ইন্দ্র রাজা বা ইন্দ্রায়ুধকে আবার কিন্তু তোমার হচ্ছে তাকে কিন্তু রিহ্যাবিলিটেট করেন। এটা হচ্ছে ত্রিশক্তিদ্বন্দ্বের প্রথম গল্প। কিন্তু এই যে গল্পটা বলেছি এই চিত্রপটের ভেতরে কিন্তু এখনো পর্যন্ত একজন অনুপস্থিত, তারা হচ্ছে কিন্তু রাষ্ট্রকূট। এই রাষ্ট্রকূট বংশ তারা কিন্তু সব দেখছে যে পাল বনাম গুর্জর প্রতিহারদের ভেতরে দোয়াব অঞ্চলকে কেন্দ্র করে যুদ্ধটা শুরু হয়েছে এবং সেখানে বৎসরাজ যেই একটু সুবিধাজনক জায়গায় পৌঁছেছেন সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রকূটরাও কিন্তু এবার ঝাঁপিয়ে পড়ছে এই কনৌজ বা দোয়াব অঞ্চলকে পুনরায় দখল করার জন্য। রাষ্ট্রকূটরা যে রাষ্ট্রকূট রাজার কথা আমরা এক্ষেত্রে বলবো সেটা হচ্ছে তোমার ধ্রুবর কথা। ত্রিশক্তি দ্বন্দ্বের সঙ্গে যুক্ত প্রথম যে রাষ্ট্রকূট রাজা তার নাম হলো কিন্তু ধ্রুব। এই ভদ্রলোক এবার কিন্তু ইনিও কিন্তু এবার বলতে পারো যে কনৌজ দখল করার জন্য এগিয়ে আসছেন এবং ধ্রুবর সঙ্গে কিন্তু এবার যেহেতু কনৌজ দখল করে রীতিমতো সেখানে আধিপত্য প্রতিষ্ঠা করেছেন বৎস রাজা যিনি গুর্জর প্রতিহার রাজ, আর পাল রাজা ধর্মপাল তো পরাজিত হয়ে তিনি ইতিমধ্যে তাকে বলেছে যে তুমি পাত্তারি এখান থেকে গুটিয়ে তুমি তোমার যে রাজ্য সেখানে ফিরে যাও। তো এখানে বলা যেতে পারে যে ধর্মপালের রাজনৈতিক কেরিয়ার এখানে শেষ হয়ে যেতে পারত, কিন্তু তার হলো না এই একটা কারণের জন্য, কারণ রাষ্ট্রকূটরাজ ধ্রুব তিনি এখানে এলেন এবং তার সঙ্গে প্রতিহার রাজ বৎসরাজের সঙ্গে রাষ্ট্রকূটরাজ ধ্রুবর একটা যুদ্ধ ঘটলো। রাষ্ট্রকূট বনাম প্রতিহার যে যুদ্ধ ঘটলো সেই যুদ্ধে ধ্রুব বৎসরাজকে পরাজিত করলেন এবং অ্যাটলিস্ট ফাইনালি রাষ্ট্রকূটদের আধিপত্য প্রতিষ্ঠিত হলো কিন্তু দোয়াব অঞ্চলে। গল্পটা এখানে যে থেমে যেতে পারতো কিন্তু থামলো না। ধর্মপালের কাছে আবার একটা দারুণ সুযোগ এসে উপস্থিত হলো। আর সেই সুযোগটা কি না, রাষ্ট্রকূটরাজ ধ্রুব যখন ভেবেছেন যে তিনি দোয়াব অঞ্চলে তার আধিপত্য প্রতিষ্ঠা করবেন, ঠিক সেই সময় তিনি খবর পেলেন যে তার রাষ্ট্রকূট সাম্রাজ্যে একটা অন্তর্দ্বন্দ্ব, একটা সিভিল ওয়ার শুরু হয়েছে। আপাতত পক্ষে তিনি এটা দখল করার চাইতে তিনি তার সিভিল ওয়ারকে বেশি ইম্পর্টেন্স দিলেন, ফলত তিনি যেই তার রাজ্যে ফিরে গেলেন ধর্মপাল সাথে সাথে কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করলেন এবং তিনি এসে পুনরায় কিন্তু কনৌজ বা কান্যকুব্জ দখল করছেন এবং এটাই হচ্ছে ধর্মপালের জীবনের সবচেয়ে বড় একটা পলিটিক্যাল অ্যাচিভমেন্ট। এই হচ্ছে মোটামুটি ভাবে ধর্মপালের সময় ত্রিশক্তি দ্বন্দ্বের যাবতীয় গল্পটা আমি গল্পের আকারে বলেছি, আশা করি তোমাদের মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে, ধ্রুব ফ্রম রাষ্ট্রকূট। এর পরের যে গল্পটা বলবো যে ধর্মপাল সম্পর্কে যে সমস্ত কথাগুলো তোমার বলা হয়েছে, যে এরপর কিন্তু ধর্মপাল যখন এই কনৌজ অঞ্চলে তার আধিপত্য প্রতিষ্ঠা করলেন, আধিপত্য প্রতিষ্ঠা করার পর আমরা দেখতে পাচ্ছি যে ধর্মপাল কিন্তু এবারে তিনি দিগ্বিজয়ে রওনা দিচ্ছেন। বাংলা বিহারের পাশাপাশি কামরূপ সহ অন্যান্য যে সমস্ত অঞ্চলগুলো তিনি সেগুলো কিন্তু দখল করছেন, সেগুলো তোমাদের জানা এখানে কোনো দরকার নেই। তবে একটা বিষয় মনে রাখবে, ধর্মপাল যে দিগ্বিজয় করেছেন সেটার প্রমাণ আমরা পাচ্ছি তোমার হচ্ছে আমাদের কবি শোড্ডলের লেখা একটা বিখ্যাত চম্পু কাব্য। সেই চম্পু কাব্যটার নাম ছিল তোমার উদয় সুন্দরী কথা। তোমরা যদি পারো অবশ্যই এটা খাতায় লিখে রাখবে, উদয় সুন্দরী কথা। এই উদয় সুন্দরী কথা বলে যে চম্পু কাব্যটা রয়েছে, যেটা রচিত করেছিলেন কবি শোড্ডলের এই উদয় সুন্দরী কথা কাব্যে, চম্পু কাব্যে সেখানে ধর্মপালকে যে অভিধায় অভিহিত করা হচ্ছে সেটা হচ্ছে উত্তর পথস্বামী। এই উত্তর পথস্বামী হিসেবে কিন্তু ধর্মপালকে অভিহিত করা হচ্ছে, অর্থাৎ তিনি হচ্ছেন উত্তর পথস্বামী। শব্দের অর্থ কি? উত্তর পথস্বামী শব্দের অর্থ হচ্ছে এটা যে তিনি সমগ্র উত্তর ভারতের অধিপতি। এবং এখানে আরো একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, সৌভিক চম্পু কাব্য মানে কি? সৌভিক চম্পু কাব্য মানে আমি একটু পরে বলে দিচ্ছি বাবু, ঠিক আছে? ক্লাসের শেষে বলবো চম্পু কাব্যটা কি, ঠিক আছে? তো যে কথাটা আমি বলছিলাম, যে কি বললাম যেন, উদয় সুন্দরী কথা কাব্যে তাকে উত্তর পথস্বামী বলা আছে। এটা নিয়ে একটা গল্প আমি বলছি, মানে গল্প না, এটা নিয়ে একটা, এই প্রশ্নটা কে কেন্দ্র করে, উত্তর পথস্বামী প্রশ্নকে কেন্দ্র করে একটা কনফিউশন হয়েছিল, একটা খুব ভালো পরীক্ষায়, আমি সে নিয়ে তোমাদের সাথে অবশ্যই আলোচনা আসছি। তার আগে বলে দিই যেটা বললাম, যে এবং একই সঙ্গে আরো একটা ইনফরমেশন দিয়ে দিই, ধর্মপাল এই সময় কিন্তু ধর্মপালকে আরো একটা উপাধিতে ভূষিত করা হচ্ছে। আর সেই উপাধিটা হচ্ছে, তাকে যে উপাধি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে তোমার পঞ্চগৌড়াধিপতি।
ডিএইচে পিএটিআই হবে, ঠিক আছে? এটা পঞ্চগৌড়াধিপতি, ঠিক আছে স্টুডেন্টস? আমি প্রথমত বলে রাখি, পঞ্চগৌড়াধিপতি বইটার এই যে তাকে উপাধিটা দেওয়া হচ্ছে, উপাধি তোমরা সাধারণ বইতে পাবে না, দেওয়া নেই। তোমরা যে সমস্ত বই পড়ো সেখানে পঞ্চগৌড়াধিপতি এই উপাধিটা দেওয়া নেই। উদয় সুন্দরী কথায় তাকে উত্তর পথসেন বলা আছে, এই উল্লেখ থাকবে। পঞ্চগৌড়াধিপতি অর্থাৎ হচ্ছে পঞ্চগৌড়ের অধিপতি। পঞ্চগৌড় মানে কি বোঝায়? এতদিন ধরে লোকজন জানতো যে গৌড় মানে তো আমরা যেখানে শশাঙ্ক রাজত্ব করতেন। ধর্মপালের সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে এটাই যে তিনি হচ্ছেন বৃহত্তর গৌড়ের, পঞ্চগৌড় মানে হচ্ছে একটা বৃহত্তর গৌড়ের ধারণাকে তিনি প্রতিষ্ঠা করেন। আর সে পঞ্চগৌড় কি কি? পঞ্চগৌড়ের মধ্যে একটা হচ্ছে তোমার সারস্বত, একটা হচ্ছে সারস্বত। এই সারস্বত যে গৌড়টা বলা হচ্ছে, এই গৌড়টা যেন কোনটা? পাঞ্জাব। ওকে। দ্বিতীয় যে গৌড়টার কথা বলবো সেটা হচ্ছে তোমার কনৌজ। 5টা গৌড় থাকবে, 5টা গৌড় বলা হচ্ছে কনৌজ। তৃতীয় যে গৌড়টার কথা বলবো সেটা হচ্ছে তোমার গৌড়া, যেটা শশাঙ্কের নাম হলো গৌড়। চতুর্থ যে গৌড়টার কথা বলবো সেটার নাম হলো তোমার মিথিলা। আর পঞ্চম যে গৌড়টা ছিল সেটা হচ্ছে উৎকল। এই হচ্ছে 5টা গৌড়। এই 5টা গৌড়ের অধিপতি হিসেবে ধর্মপালকে প্রতিষ্ঠা করা হচ্ছে। সারস্বত যেটা পাঞ্জাব, কনৌজ, গৌড়া, মিথিলা, উৎকলা। তার মানে ধর্মপাল দাবি করছেন তার খালিমপুর তাম্র শাসনে যে তিনি এই 5টা গৌড়কে উপর তিনি তার একছত্র অধিপতি হিসেবে, তিনি আনডিসপিউটেড রুলার হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। এই ইনফরমেশনটা দয়া করে একটু খেয়াল দেখো। কিন্তু ধর্মপালের যে এই যে পলিটিক্যাল কেরিয়ার, এর ভাগ্যাকাশে কিন্তু কালো মেঘ দেখা যাচ্ছে। কখন দেখা যাচ্ছে না? বৎসরাজ, ওই যে বলেছিলাম ত্রিশক্তি দ্বন্দ্বের কথা, সেখানে তোমার ওই গুর্জর প্রতিহার রাজা বৎসরাজ যখন মারা যাচ্ছেন, তার ছেলে হিসেবে যিনি বসছেন তার নাম হলো দ্বিতীয় নাগভট। তার ছেলে যিনি বসছেন তার নাম হলো দ্বিতীয় নাগভট। এই দ্বিতীয় নাগভটের আমলে দেখতে পাচ্ছি আমরা প্রতিহার রাজ, তার আমলে দেখতে পাচ্ছি প্রতিহাররা পুনরায় কিন্তু আবার শক্তিশালী হয়ে উঠছে। অন্যদিকে রাষ্ট্রকূট রাজা ধ্রুবর পরিবর্তে বা ধ্রুবর পর যিনি রাষ্ট্রকূট রাজবংশের সিংহাসনে বসেছেন তার নাম হলো তৃতীয় গোবিন্দ। ফলত ত্রিশক্তি দ্বন্দ্ব আরো একবার নতুন করে কিন্তু মাথা চাড়া দিয়ে উঠছে। এই পরিস্থিতিতে বলতে পারো যেটা যে এই তৃতীয় গোবিন্দ তোমার হচ্ছে যেটা যে গল্পটা হচ্ছে এখানে, সেটা হচ্ছে তোমার যে তৃতীয় রাষ্ট্রকূট রাজ তৃতীয় গোবিন্দ, তিনি তার পূর্বসূরি অর্থাৎ ধ্রুবর পদাঙ্ক অনুসরণ করে তিনি কিন্তু কনৌজ অঞ্চলে তার আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে আসছেন। এবং তখনও পর্যন্ত কিন্তু কনৌজ অঞ্চলে রাজত্ব করছেন পাল রাজা ধর্মপালের অধীনস্থ সামন্ত শাসক চক্রায়ুধ। চক্রায়ুধকে ধ্রুব পরাজিত করছেন, ভুল বললাম, চক্রায়ুধকে পরাজিত করছেন রাষ্ট্রকূট রাজা তৃতীয় গোবিন্দ। এবং তৃতীয় গোবিন্দ যখন এবার আমাদের ধর্মপালের সম্মুখীন হচ্ছেন, ধর্মপাল কিন্তু তৃতীয় গোবিন্দের সঙ্গে কোনরূপ যুদ্ধ না করে তার কাছে কিন্তু বিনা যুদ্ধে আত্মসমর্পণ করছেন। এটা হচ্ছে ঘটনা। ধর্মপাল তার রাজত্বকালের একেবারে শেষ লগ্নে গিয়ে তিনি কিন্তু রাষ্ট্রকূট রাজ তৃতীয় গোবিন্দের কাছে পরাজয় বরণ করছেন। ধর্মপালের আমলে বাংলা কিন্তু আরো একবার একটা বৈদেশিক আক্রমণের শিকার হয়েছিল। আর সেই বৈদেশিক আক্রমণটা কি জানো? সেই বৈদেশিক আক্রমণটা ছিল তোমার তিব্বত, অর্থাৎ তিব্বতীর রাজা যার নাম ছিল তিগসনপো। তিগসনপো নামটা মনে রাখা তোমাদের কোনো দরকার নেই, কিন্তু এটা মনে রাখবে যে ধর্মপালের রাজত্বকালে বাংলা মানে পাল রাজাদের আমলে যে পাল রাজার আমলে বাংলা প্রথমবার তিব্বতী ইনভেশনের শিকার হয়েছিল, সেই পাল রাজার নাম ধর্মপাল। এবং জানা যায় যেটা যে সেই তিব্বতী রাজা অর্থাৎ তিসনপো তিনি কিন্তু তার লেখনে দাবি করছেন যে দুজন রাজা নাকি তার অধীনস্থ ছিলেন, এবং যে দুজন রাজার কথা তিনি বলেছেন তার মধ্যে একজন রাজার নাম বলছেন ধর্মপাল। ঠিক আছে, এ হলো গল্প। ধর্মপালের সম্পর্কে এতক্ষণ আমরা রাজনৈতিক ইতিহাস আলোচনা করলাম। ধর্মপালের আমলের কিন্তু আমাদের তার আমলে যে সাংস্কৃতিক বা তার যে ধর্মীয় জীবনের দিকটা আমাদের একটু হলো আলোকপাত করা উচিত। তার মধ্যে প্রথমেই বলবো ধর্মপাল ব্যক্তিগত জীবনে কিন্তু বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। এবং বলতে পারো ধর্মপালের আমলে যে বিখ্যাত বৌদ্ধ আচার্যের নাম আমরা সকলেই জানি, তোমরা আশা করি জানো, তার হচ্ছে হরিভদ্র। এই হরিভদ্র ছিলেন বিখ্যাত বৌদ্ধ আচার্য, যিনি কিন্তু ধর্মপালের সভাতে ছিলেন। একইভাবে বলতে পারো ধর্মপাল একটা বিখ্যাত বৌদ্ধ বিহার তিনি প্রতিষ্ঠা করেছিলেন। সেই বৌদ্ধ বিহারটার নাম ছিল কিন্তু বিক্রমশিলা মহাবিহার।
এই বিক্রমশিলা মহাবিহার তিনি কিন্তু অ্যান্টিচকে গঙ্গার তীরে এই বিক্রমশিলা মহাবিহার তিনি কিন্তু প্রতিষ্ঠা করেন এবং 114 জন অধ্যাপকের বৌদ্ধ অধ্যাপকের অধীনে এই বিভিন্ন বিষয়ের অনুশীলন হতো কিন্তু এই বিক্রমশিলা মহাবিহারে। একই সঙ্গে অদন্তপুরী বলে যে বৌদ্ধ বিহারটা রয়েছে, সেই অদন্তপুরী বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা হিসেবে অনেকেই কিন্তু ধর্মপালকে দায়ী করে থাকেন বা ধর্মপালকে নাম করে থাকেন। আবার অনেক বইতে দেওয়া থাকে যে পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপাল তিনি অদন্তপুরী বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করেছেন। এই নিয়ে একটা কন্ট্রোভার্সি কিন্তু রয়েছে। তবে দেখো, আমরা আবারও বলছি, অদন্তপুরী বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা হিসেবে গোপালের দিকে কিন্তু পাল্লাটা ভারী। ঠিক আছে। তৃতীয় যে বিষয়টার কথা আমি বলবো এখানে, যে সেটা হচ্ছে তোমার যে তিব্বতী ঐতিহাসিক তারানাথ যে দাবিটা করেছেন যে পাল রাজা দেবপাল নাকি সোমপুরী বৌদ্ধ বিহার তৈরি করেছিলেন। যদিও সোমপুরী বৌদ্ধ বিহারটা পাল রাজা দেবপালের নয়, কারণ বিহারের আমাদের তোমার ওই রাজশাহী বলে যে জেলাটা রয়েছে, সেই রাজশাহী জেলার কাছে পাহাড়পুরে কয়েকটা যে লেখ রয়েছে, সেই লেখতে কিন্তু পরিষ্কার দাবি করা হচ্ছে যে পাল রাজা ধর্মপাল তিনি কিন্তু সোমপুর নামক যে বৌদ্ধ মনেস্ট্রি বা বৌদ্ধ বিহার তিনি সেটা কিন্তু তৈরি করেছিলেন। পাল রাজা ধর্মপালের আমলে তাহলে এই দুটো ইনফরমেশন তোমরা অবশ্যই খেয়াল দেখো। একটা যেটা বললাম বিক্রমশিলা মহাবিহার এবং সোমপুরী যে বৌদ্ধ বিহার তিনি, ঠিক আছে, সোমপুরী বিহার সেটা তিনি কিন্তু তৈরি করেছিলেন। তৃতীয় যে ইনফরমেশনটা দেবো সেটা হচ্ছে পাল রাজা ধর্মপাল তিনি ধর্মের দিক থেকে বৌদ্ধ ধর্ম অনুসারী হলেও তিনি কিন্তু পরমত সহিষ্ণু সম্রাট ছিলেন। তার আমলে বিখ্যাত যে ব্রাহ্মণ, তার আমলে যে বিখ্যাত ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন তার নাম ছিল কিন্তু গর্গ। ঠিক আছে, গর্গ চক্রবর্তী নয়, এই গর্গ চ্যাটার্জি কিন্তু নয়, বুঝতে পেরেছো তো। তার আমলে যে বিখ্যাত ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন, ব্রাহ্মণ তার যে মন্ত্রী ছিলেন তার নাম ছিল কিন্তু গর্গ। ঠিক আছে, গর্গ ছিলেন আমাদের 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 গর্গদা কিন্তু নয়, বাংলা বুকের গর্গদা কিন্তু নয়, গর্গ। ঠিক আছে, ইনি হচ্ছেন কিন্তু পাল রাজা ধর্মপালের বিখ্যাত তোমার হচ্ছে ব্রাহ্মণ মন্ত্রী ছিলেন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে ধর্মপাল সম্পর্কিত গল্প। তবে হ্যাঁ, ধর্মপালের সঙ্গে রাষ্ট্রকূটদের একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। ধর্মপাল রাষ্ট্রকূটদের সাথে ধর্মপালের একটা বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়েছিল। ধর্মপালের যিনি প্রধান রানী ছিলেন তিনি ছিলেন রাষ্ট্রকূট রাজবংশের রাজকুমারী। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ধর্মপাল সম্পর্কিত আলোচনা। এবার আমি নেক্সট চলে যাব ধর্মপালের পর যিনি পাল রাজবংশের ইতিহাসে বসবেন এবং এক ভয়ঙ্কর দুর্যোগময় মুহূর্তে যিনি পাল রাজবংশের ইতিহাসে বসবেন তার নাম হলো অন্য কেউ না, তিনি হচ্ছেন দেবপাল। ধর্মপালের পর নেক্সট যে গুরুত্বপূর্ণ পাল রাজার কথা আমরা বলবো তার নাম হচ্ছে দেবপাল। দেখো, দেবপাল সম্পর্কে প্রথমে যে বিষয়টার কথা বলবো যে দেবপালের আমলটা আমাদের পাল রাজবংশ ইতিহাসে অবশ্যই গুরুত্বপূর্ণ ইন দ্য সেন্স এই কারণের জন্য, কারণ বলতে পারো যেটা যে সেটা হচ্ছে তোমার যে দেবপালকে সিংহাসনে বসার পরই তার পূর্বসূরি অর্থাৎ ধর্মপালের আমলে যে ত্রিশক্তি দ্বন্দ্বের সূচনা হয়েছিল, সেই ত্রিশক্তি দ্বন্দ্বের উত্তরাধিকার পাল রাজা দেবপালকেও কিন্তু বহন করতে হয়েছিল। সিংহাসনে বসার পরই প্রথমে গুর্জর প্রতিহার রাজ প্রথম ভোজ, যে প্রতিহার রাজের সাথে দেবপালের যুদ্ধ হয়েছিল তার নাম ছিল কিন্তু প্রথম ভোজা, ইনি হচ্ছেন কিন্তু প্রতিহার রাজ। এই ভোজের সাথে কিন্তু দেবপালের প্রথম সংঘর্ষ হয় ত্রিশক্তি দ্বন্দ্বকে কেন্দ্র করে, এবং বলা যেতে পারে এই যুদ্ধে কিন্তু বলতে পারো দেবপাল প্রথম ভোজের হাতে পরাজিত হয়েছিলেন। এরপর যে কথাটা বলা যেতে পারে যে সেটা হচ্ছে তোমার এই প্রথম ভোজের হাতে পরাজিত হওয়ার পর দেবপাল কিন্তু পুনরায় শক্তি সঞ্চয় করে আরো একবার কিন্তু প্রথম ভোজের বিরুদ্ধে অগ্রসর হলেন। দ্বিতীয়বারের চেষ্টায় তিনি কিন্তু দেবপাল প্রতিহার রাজ ভোজকে পরাজিত করতে সক্ষম হয়েছিলেন। অতএব পাল রাজবংশের রাজা হিসেবে দেবপাল প্রথম যে তিনি রাজনৈতিক তার যে পলিটিক্যাল অ্যাচিভমেন্ট, তার যে রাজনৈতিক কৃতিত্ব, সেটা হচ্ছে তিনি হচ্ছেন প্রথম পাল রাজা যিনি কিন্তু প্রতিহার রাজকে ত্রিশক্তি দ্বন্দ্বে পরাজিত করতে সক্ষম হয়েছিল, এবং যে রাজাকে তিনি পরাজিত করেছেন তার নাম হলো কিন্তু প্রথম ভোজ। ক্লিয়ার? সেকেন্ড ইনফরমেশন দেব দেবপাল সম্পর্কে জানার জন্য আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা হচ্ছে সেটা বাদল স্তম্ভ লেখো। প্রথম প্রশ্ন হচ্ছে বাদল পিলার ইনস্ক্রিপশন বা বাদল স্তম্ভ লেখো, এটা কার? পরবর্তী পাল রাজা যার নাম হচ্ছে নারায়ণ পাল। এই নারায়ণ পালের যিনি প্রধান মন্ত্রী ছিলেন তার নাম ছিল তোমার ভট্ট গুরব মিশ্র। আমি লিখে দিচ্ছি, ভট্ট গুরব মিশ্র। এই ভট্ট গুরব মিশ্রের
এনার সময় ইস্যু করা হয়েছিল বা এনার দ্বারা ইস্যু করা হয়েছিল এই বাদল পিলার ইনস্ক্রিপশন। এই বাদল পিলার ইনস্ক্রিপশন থেকে কিন্তু আমরা দেবপাল সম্পর্কিত ইতিহাস জানতে পারি। বাদল পিলার ইনস্ক্রিপশনে কি বলা হচ্ছে? বাদল পিলার ইনস্ক্রিপশন যে পাল রাজার আমলে, তার নাম বললাম নারায়ণ পাল, ঠিক আছে? পাল রাজা নারায়ণ পালের আমলে কিন্তু বাদল পিলার ইনস্ক্রিপশন ইস্যু করা হয়েছিল। তো বলতে পারো যেটা এই বাদল পিলার ইনস্ক্রিপশনসে বলা হচ্ছে যে দেবপাল তার যে বিশেষ, তার যে অত্যন্ত স্নেহভাজন যে মন্ত্রী সহযোগিতায় দেবপাল গুর্জর প্রতিহার রাজা ভোজকে পরাজিত করেছেন, তার নামটা পারলে মনে রাখবে। সেই মন্ত্রীর নাম ছিল কেদার মিশ্র, ঠিক আছে? কেদার মিশ্র। এই কেদার মিশ্রের সহযোগিতা পেয়ে তিনি কিন্তু প্রতিহার রাজ ভোজকে পরাজিত করতে সক্ষম হয়েছেন। দেবপালের আমলের একটা গুরুত্বপূর্ণ লেখন নাম বলেছি, আমি আগেই বলেছি, সেটা নাম হলো কিন্তু মুঙ্গের কপার প্লেট ইনস্ক্রিপশন। সেই ইনস্ক্রিপশনও কিন্তু দাবি করা হচ্ছে যে পাল রাজা দেবপাল প্রতিহার রাজা ভোজকে পরাজিত করেছেন। এর পাশাপাশি বলা যেতে পারে যেটা, যে পাল রাজা দেবপাল সম্পর্কে বলা হচ্ছে তিনিও নাকি তার পূর্বসূরি ধর্মপালের মতো তিনিও নাকি দিগ্বিজয় করতে বেরিয়েছিলেন, এবং সেখানে বলা হচ্ছে তিনি উত্তরে হিমালয় থেকে দক্ষিণে একেবারে তোমার সেতুবন্ধ রামেশ্বরম পর্যন্ত এবং পূর্বে বঙ্গোপসাগর পর্যন্ত, তার পশ্চিমে আরব সাগর, পূর্বে বঙ্গোপসাগর থেকে পশ্চিমে আরব সাগর পর্যন্ত তোমার হচ্ছে তিনি তার সাম্রাজ্য কিন্তু বিস্তৃত করতে সক্ষম হয়েছিলেন। তো যাই হোক না কেন, দেবপাল সম্পর্কে এই যে মানে এই যে এই দিগ্বিজয়ের কথা বলা হয়েছে, এটা এক্সাগারেশন ছিল। তিনি এমন মাপের সম্রাট ছিলেন না যে তিনি এত বড় একটা বিস্তৃত অঞ্চল তিনি দখল করতে পারেন। জনগণ, তোমাদেরকে এই গল্পটা মনে রাখার কোনো দরকার নেই যে তিনি দিগ্বিজয় করেছেন, কোন দিক থেকে কতদূর পর্যন্ত সাম্রাজ্য বিস্তৃত ছিল, একেবারে মনে রাখার কোনো দরকার নেই। সেফ আমি তোমাদের জানার জন্য একটু গল্পটা বললাম। দেবপালের আমলের গুরুত্বপূর্ণ যদি ঘটনা বলো, তাহলে সেটা হচ্ছে দেবপালের আমলের একটা গুরুত্বপূর্ণ ঘটনার কথা জানা যায়, যে তার আমলের তিব্বতী যে হিস্টোরিক্যাল ট্র্যাডিশন, সেখানে বলা হচ্ছে যে তিব্বতী রাজা যার নাম ছিল পচন, ঠিক আছে? এই পচন তিব্বতী রাজা, এনার নামও তোমাদের মনে রাখার দরকার নেই, তবে এই ট্র্যাডিশনে বলা হচ্ছে যে তিব্বতী রাজা পচন নাকি একেবারে গঙ্গাসাগর পর্যন্ত, এই যে গঙ্গাসাগরে এখন এই মুহূর্তে আমাদের এই কি বলে উৎসব চলছে আর কি, তো সেই গঙ্গাসাগর পর্যন্ত তিনি নাকি তার সাম্রাজ্য বিস্তৃত করেছিলেন। মানে দেবপালের হাত থেকে আর কি তিব্বতীরা গঙ্গাসাগর পর্যন্ত অঞ্চলটা কিন্তু তোমার তিব্বতীদের হাতে ছিল, ঠিক আছে? তো যাই হোক না কেন, এই নিয়েও আমরা তোমাদের এটা মনে রাখবে যে দেবপালের আমলেও কিন্তু তিব্বতী আক্রমণের, বাংলা তিব্বতী আক্রমণের সম্মুখীন হয়েছিল। দেবপাল সম্পর্কে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলতে হবে, যে সেটা হচ্ছে দেবপালের রাজত্বকালের মুঙ্গের কপার প্লেট ইনস্ক্রিপশনের পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ ইনস্ক্রিপশন হচ্ছে, সেটার নাম হলো তোমার নালন্দা কপার প্লেট ইনস্ক্রিপশন। এই নালন্দা কপার প্লেট ইনস্ক্রিপশন, এটা দেবপালের আমলে ইস্যু করা ইনস্ক্রিপশন। আর সেখানে বলা হচ্ছে যে দেবপালের সঙ্গে নাকি দক্ষিণ পূর্ব এশিয়ার শৈলেন্দ্র বংশীয় রাজার এক অসাধারণ কূটনৈতিক বন্ধুত্ব স্থাপিত হয়েছিল। সেখানে বলা হচ্ছে যে শৈলেন্দ্র বংশীয় রাজা ছিলেন যার সাথে দেবপালের খুব ভালো সম্পর্ক স্থাপিত হয়েছিল, সেই রাজার নাম ছিল বালপুত্রদেব। বুঝতে পেরেছো? সেই রাজার নাম ছিল বালপুত্রদেবা। এই বালপুত্রদেব কি করেছিলেন, এই দক্ষিণ পূর্ব এশিয়ার শৈলেন্দ্র বংশীয় বালপুত্রদেব তিনি নাকি দেবপালকে অনুরোধ করেছিলেন যে তিনি বিহারের নালন্দা অঞ্চলে একটা বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করতে চান, আর সেই বৌদ্ধ বিহারটা যখন দেবপাল তাকে অনুমতি দেন, তিনি বৌদ্ধ বিহার সেখানে প্রতিষ্ঠা করেন। আর সেই বৌদ্ধ বিহারের তার দৈনন্দিন যে খরচ চালানোর জন্য দেবপাল তাকে 5টা গ্রাম পর্যন্ত দান করেছিলেন। বুঝতে পেরেছো তো? সেই 5টা গ্রাম থেকে যে পরিমাণ রাজস্ব আসতো, সেই 5টা গ্রাম থেকে সেই রাজস্বটা কিন্তু ওই সাধারণভাবে ওই যে আমাদের বালপুত্রদেব যে এটা তৈরি করেছিলেন, আমাদের যে বৌদ্ধ মনেস্ট্রিটা তৈরি করেছিলেন, সে তার কিন্তু খরচ হিসেবে সেটা ব্যবহার করা হতো। এই গল্পটা কিন্তু মনে রেখো, শৈলেন্দ্র বংশীয় রাজার সঙ্গে যে পাল রাজার খুব ভালো সম্পর্ক স্থাপিত হয়েছিল এবং তিনি বিহারের যে বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করতে গিয়ে তাকে 5টা গ্রাম দান করেছেন। এই গল্প কিন্তু ইউপিএসসি বলো বা ডব্লিউবিসিএস বলো, সব ক্ষেত্রে কিন্তু আসে। দেবপালও কিন্তু বৌদ্ধ ধর্মের লোক ছিলেন, এবং বলতে পারো যেটা, যে সেটা হচ্ছে যে বিখ্যাত নালন্দা বিহার, সেই নালন্দা বিহারে তিনি ছিলেন একজন পৃষ্ঠপোষক। এবং একই সঙ্গে বলতে পারো যেটা তার আমলেই বলতে পারো, এই দেবপালের আমলেই এই বিখ্যাত বৌদ্ধ বিহার, অর্থাৎ এই বিখ্যাত বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পদে কোনো বৌদ্ধ কিন্তু যোগদান করেননি। যোগদান করেছেন যে বিখ্যাত পণ্ডিত, তিনি ছিলেন কিন্তু ব্রাহ্মণ। আর সেই ব্রাহ্মণ পণ্ডিতের নাম কি ছিল? সেই বিখ্যাত ব্রাহ্মণ পণ্ডিতের নাম ছিল বীরদেব। এই বীরদেবা ইনি হচ্ছেন দেবপালের আমলে
এই দেবপালের আমলে বীরদেব ব্রাহ্মণ অধ্যক্ষ হিসেবে নালন্দা মহাবিহারের দায়িত্বভার কিন্তু গ্রহণ করেছিলেন। এই ইনফরমেশনটা কিন্তু মনে রেখো। এবং একই সঙ্গে তিব্বতী ঐতিহাসিক তারানাথ বলছেন যে দেবপাল আবারও সেই বক্তব্যেরই আমি পুনরাবৃত্তি করছি, যেখানে তিব্বতী ঐতিহাসিক তারানাথ বলছেন যে দেবপাল নাকি সোমপুরি বৌদ্ধবিহার প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু আবারও বলছি আর্কিওলজিক্যাল যে এভিডেন্স সেখান থেকে প্রমাণিত যে দেবপাল সোমপুরি বৌদ্ধবিহারের প্রতিষ্ঠাতা নন, সোমপুর বিহারের যিনি প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন কিন্তু ধর্মপাল। দেবপালের পর পাল রাজাদের পর আমি কয়েকজনের নাম বলে যাব, তাদের খালি ক্রোনোলজিটা তোমাদের মনে রাখলেই চলবে, তাদের আমলে গুরুত্বপূর্ণ ঘটনা দেখার একেবারেই দরকার নেই। দেবপালের পর যিনি সিংহাসনে বসবেন তার বড় ছেলে, তার নাম হচ্ছে কিন্তু প্রথম মহেন্দ্রপাল। প্রথম মহেন্দ্রপালের পর যিনি বসবেন তার নাম হলো প্রথম সুরপাল। প্রথম সুরপালের পর যিনি বসবেন তার নাম হলো প্রথম বিগ্রহপাল। প্রথম বিগ্রহপালের পর যিনি সিংহাসনে বসবেন তার নাম হচ্ছে নারায়ণ পাল। ঠিক আছে, এই নারায়ণ পালা সম্পর্কে আমরা একটু কয়েকটা ইনফরমেশন নেব। প্রথমত বলে রাখবো যেটা এই নারায়ণ পালের আমলেই কিন্তু জানো, তোমরা সকলেই জানো যে আমি যেটা বললাম যে বাদল স্তম্ভ লেখো, তার যে মন্ত্রী কেদার মিশ্র তিনি বাদল স্তম্ভ লেখোটা ইস্যু করেছিলেন। নারায়ণ পালের সময় তোমার যে ঘটনাটা বলা যেতে পারে, এই ভদ্রলোকের আমলেই বলতে পারো পূর্ব বাংলা মানে ইস্টার্ন বেঙ্গল, এই পূর্ব বাংলা কিন্তু পাল রাজাদের হাত ছাড়া হয়। দ্বিতীয়ত হচ্ছে কনৌজ অঞ্চল, এই ভদ্রলোকের আমলে কিন্তু কনৌজ অঞ্চল পুরোপুরি কিন্তু স্বাধীন হয়ে যায়। এবং একই সঙ্গে বলতে পারো যেটা এই ভদ্রলোকের আমলেই রাষ্ট্রকূট রাজা দ্বিতীয় কৃষ্ণ, এই ভদ্রলোকের আমলেই রাষ্ট্রকূট রাজা দ্বিতীয় কৃষ্ণ এই সময় কিন্তু পাল রাজবংশ আক্রমণ করে বসেন। এবং বলতে পারো যেটা যে রাষ্ট্রকূট রাজা দ্বিতীয় কৃষ্ণ তিনি দাবি করছেন যে সেটা হচ্ছে তিনি নাকি অঙ্গ বঙ্গ কলিঙ্গ মগধ, রাষ্ট্রকূট রাজা দ্বিতীয় কৃষ্ণ দাবি করছেন যে তিনি নাকি অঙ্গ বঙ্গ কলিঙ্গ মগধ এই অঞ্চলটা তিনি কি জয় করেছিলেন। অতএব যদি এই দাবিটা রাষ্ট্রকূট রাজা দ্বিতীয় কৃষ্ণ করে থাকেন তাহলে আমরা বলতে পারি যে রাষ্ট্রকূট রাজা দ্বিতীয় কৃষ্ণের হাতে পাল রাজা নারায়ণ পাল একেবারে কিন্তু পরাজিত হয়েছিলেন এবং পুরো পাল রাজবংশ কার্য ধূলিসাৎ হয় বা পুরো পাল রাজবংশের উপর রাষ্ট্রকূটদের আধিপত্য প্রতিষ্ঠা হয়। এবং বলতে পারো যেটা এর ফলে এই অঙ্গ বঙ্গ কলিঙ্গ মগধ দখল করার পর এই ভদ্রলোকের আমলে আমরা দেখতে পাচ্ছি যে পাল রাজবংশ সেটা শুধুমাত্র যে অঞ্চলটার ভেতর সীমাবদ্ধ হয়ে পড়ছে সেটা হচ্ছে বিহার, এই বিহারের ভেতর কিন্তু পাল রাজবংশ কেবলমাত্র সীমাবদ্ধ হয়ে পড়ছে। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের বলতে পারো যেটা যে সেটা হচ্ছে এই ভদ্রলোকের আমল ইম্পর্টেন্ট ঘটনা। এই দুটো ইনফরমেশন পারলে মনে রাখবে যে কোন পাল রাজার আমলে পূর্ববঙ্গ কনৌজ স্বাধীন হয়ে যায়, কোন পাল রাজার আমলে রাষ্ট্রকূটদের আধিপত্য প্রতিষ্ঠা হয় পাল রাজবংশের আমলে, পাল রাজবংশের পাল সাম্রাজ্যের উপর, এবং পাল সাম্রাজ্য শুধুমাত্র বিহারের ভেতর সীমাবদ্ধ হয়ে পড়ে কোন পাল রাজবংশের আমলে বা কোন পাল রাজার আমলে। সুতরাং এই কয়েকটা ইনফরমেশন এই ভদ্রলোকের থেকে মনে রাখবে। এরপর আমরা যে কথা বলবো যে সেটা হচ্ছে এই এনার পর এই ভদ্রলোকের পর পাল রাজবংশের সিংহাসনে যিনি বসছেন তার নাম হচ্ছে রাজ্যপাল সম্পর্কে আমি খুব একটা ইনফরমেশন দিয়ে তোমাদের খাতা ভারী করতে চাই না। রাজ্যপাল সম্পর্কে যেটা বলা যেতে পারে যে রাজ্যপালের সবচেয়ে বড় কৃতিত্ব এটাই যে তিনি উত্তর বাংলার উপর কিন্তু পালদের আবার পুনরায় আধিপত্য প্রতিষ্ঠা করেন। তোমাদের একটা বিষয় আমি স্কিপ করে গেছি, পালদের আদি বাসস্থান কিন্তু উত্তরবঙ্গ, যে উত্তরবঙ্গকে প্রাচীন ভারতে কি নামে অভিহিত করা হয়ে থাকে, উত্তর ভারতকে প্রাচীন ভারতের ইতিহাসে কি নামে অভিহিত করা থাকে, দেখা যাক কি উত্তর তোমরা দিচ্ছ। উত্তর বাংলাকে লখনৌটি বলা হয় প্রাচীন ভারত ইতিহাসে। সম্বিত, তুমি যে সুলতানি যুগের ইতিহাস বলছো, বরেন্দ্রী বলা হয়। ভেরি গুড হাজারউদ্দিন। তোমরা জানো এটা যে উত্তর বাংলাকে পাল রাজবংশে এই প্রাচীন ভারত ইতিহাসে বলা হয় বরেন্দ্রী। এই বরেন্দ্র বা বরেন্দ্র ভূমিতেই কিন্তু হচ্ছে বলতে পারো পালদের আদি বাসস্থান ছিল। তো রাজ্যপালের সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে এটাই যে তিনি উত্তর বাংলায় পালদের আধিপত্য পুনরায় প্রতিষ্ঠা করেন। এবং একই সঙ্গে যেটা বলা যেতে পারে যে সেটা হচ্ছে তোমার যে তিনি তিনি কিন্তু পাল রাজবংশের হিত সাম্রাজ্য অনেকটা কিন্তু পুনরুদ্ধার করেন। এই হচ্ছে রাজ্যপালের সম্পর্কিত আলোচনা। মানে বলা যেতে পারে তার পূর্বসূরীর আমলে পাল রাজবংশ যে ভয়ঙ্কর রকম পতনের সম্মুখীন হয়েছিল সেখান থেকে পুনরায় পাল সাম্রাজ্যকে ফিরিয়ে এনে আরেকবার পুনঃপ্রতিষ্ঠা করার যে ক্রেডিট সেটা কিন্তু পাল রাজা রাজ্যপালের উপরে কিন্তু বর্তায়। অতএব পাল রাজা রাজ্যপাল সম্পর্কে তোমার এই ইনফরমেশনটা মনে রাখবে যে সেটা হচ্ছে যে উত্তর বাংলা পুনরায়
উত্তর বাংলার উপর পুনরায় পালদের অধিকার, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করেছেন যে পাল রাজা, তার নাম হলো কিন্তু রাজ্যপাল। এরপর আমরা নেক্সট যে পাল রাজার কথা বলবো তার নাম হলো দ্বিতীয় গোপাল। দ্বিতীয় গোপাল সম্পর্কে আমি তোমাদেরকে জাস্ট বেশি ইনফরমেশন দেবো না। দ্বিতীয় গোপাল সম্পর্কে যেটা মনে রাখবে সেটা হচ্ছে তোমার দ্বিতীয় গোপালের আমলে পাল রাজবংশের পতন আবার স্টার্ট হলো। ঠিক আছে, অর্থাৎ রাজ্যপাল যেটুকু পতন আটকেছিলেন দ্বিতীয় গোপালের মতন অপদার্থ সম্রাট বসার পর তার পতন মানে পাল রাজবংশ ক্রমশ পতনের দিকে এগিয়ে যাচ্ছে। দ্বিতীয় গোপালের পর যিনি সিংহাসনে বসবেন তার নাম হলো দ্বিতীয় বিগ্রহপাল। এনার সম্পর্কে কিছু মনে রাখার দরকার নেই, নামটা আমি এখানে বললাম, এখানে মানে এই যতটুকু ক্লাস ততটুকু ভেতরে দ্বিতীয় বিগ্রহপালের নামটা মনে রাখবে, ক্লাস শেষের পর একে বের করে দিও তোমরা, কোনো চাপ নেই। দ্বিতীয় বিগ্রহপালের পর যিনি বসবেন পাল রাজবংশের সিংহাসনে তার নাম হচ্ছে প্রথম মহীপাল। প্রথম মহীপালের আমলটা প্রথম মহীপাল, তো আমি প্রথম মহীপাল সম্পর্কে বলে রাখবো। প্রথম মহীপাল সম্পর্কে তোমরা যে ইনফরমেশনটা মনে রাখবে যে ইনি হচ্ছেন পাল রাজবংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা। ঠিক আছে, এই ইনফরমেশনটা মনে রাখলেই যথেষ্ট। ইনি হচ্ছেন পাল রাজবংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বা এনার আমলে পাল রাজবংশ পুনরায় প্রতিষ্ঠা হয়। আশা করি দ্বিতীয় প্রতিষ্ঠাতা শব্দটা থেকে তোমরা সহজেই বুঝতে পারছো যে ইনি ওই পতনোন্মুখ পাল সাম্রাজ্যকে পুনরায় টেনে ধরে আবার তিনি কিন্তু নতুন করে পাল রাজবংশের প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, যাই হোক না কেন, আচ্ছা, প্রথম মহীপালের আমলের যদি গুরুত্বপূর্ণ ঘটনা বলতে যাই সেটা হচ্ছে এটাই যে প্রথম মহীপালের আমলের গুরুত্ব, সব কমেন্ট লিখছো, হাসি পেয়েছে আমার। ঠিক আছে, প্রথম মহীপালের আমলে গুরুত্বপূর্ণ ঘটনা বলতে এটাই যে প্রথম মহীপাল চোল রাজা রাজেন্দ্র চোলের হাতে পরাজিত হয়েছিলেন। এই ইনফরমেশনটুকু তোমরা খালি মনে রেখো, না তোমাদের স্বার্থটা আমাকে মাথায় রেখে পড়াতে হচ্ছে, বুঝতে পেরেছো কি বললাম? ইয়া বড় পাল সাম্রাজ্য, আর সে এত বড় পাল সাম্রাজ্য যদি এইটুকু জায়গার মধ্যে বলতে হয়, ঠিক আছে, তাহলে কতটা চাপ তোমরা চিন্তা করো। তবে যখন পড়াশোনা করতে করতে যখন আসি, দীর্ঘ জার্নি করে আসি, প্রায় 4 ঘন্টা জার্নি করে আসি, ঠিক আছে, তোমাদেরকে ইতিহাস পড়ানোর জন্য, শুধু আসানসোল থেকে আসি। তো সেই আস্তে আস্তে আমি খালি এটাই ভাবি যে কতটা ছোট করে পড়ানো যায়। ঠিক আছে, তো এই এত বড় সাম্রাজ্যকে এইটুকু জায়গা আনার জন্য মানে যথেষ্ট কিন্তু ক্যারি করতে হয়। তো সেই কারণের জন্য আমি গল্পগুলো খালি বলে যাচ্ছি, যেগুলো মনে রাখার সেগুলো আমি অবশ্যই বলে দেবো, এইগুলো তোমরা মনে রাখবে, যেগুলো মনে রাখার নয় সেগুলো বলে। এবারে যদি ধরো আমি পাল রাজবংশের ইতিহাস পড়াতে গিয়ে শুধুমাত্র কয়েকজন সিলেক্টিভ রাজার কথা বলি, তোমরা পরে আবার আড়ালে আবডালে এই কথাই বলবে, ও স্যার তো দেখেছি স্যার একদম মানে পড়াশোনা করে না বা স্যার বেশি কিছু জানে না, ওই জন্য যে কয়েকজন রাজার কথা আমরা জানি সেগুলোই স্যার বলে গেল। ঠিক আছে, তো শিক্ষক হওয়ার অনেক কি বলবো বলতো ডিসঅ্যাডভান্টেজও আছে। যাই হোক, এই যে আমি এটাই খুঁজছিলাম কিন্তু পাইনি। তো যেটা বলছিলাম যে তো যে গল্পটা বলছিলাম, এরপর বাড়ি খুঁজতে চেও না। ঠিক আছে, যে স্যার বাড়ি কোথায় আপনার, ঠিক আছে, এই দরকার আসানসোল বললাম, আসানসোল। ঠিক আছে, তো যে কথা বলছিলাম যে এই প্রথম মহীপাল সম্পর্কে তোমরা জনগণ এই ইনফরমেশনটা মনে রাখবে যে তিনি কিন্তু চোল রাজা রাজেন্দ্র চোলের হাতে পরাজিত হয়েছেন। এটা হচ্ছে তার আমলে গুরুত্বপূর্ণ ঘটনা। আর প্রথম মহীপাল তিনি ছিলেন মানে তিনিও বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, তিনিও বৌদ্ধ ধর্মের অনুসারী, তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং বলা যেতে পারে তিনি কিন্তু বৌদ্ধ ধর্মের অনুসারী হলেও তিনি কিন্তু শৈব ধর্মের প্রতি তার অকৃত্রিম অনুরাগ ছিল। এবং তার আমলের যে বিখ্যাত শৈবাচার্য ছিল এই প্রথম মহীপাল কিন্তু শৈব ধর্মের বলতে পারো শৈব ধর্মকে তিনি প্রতিষ্ঠা করতে তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। ইনি ব্যক্তিগত জীবনে বৌদ্ধ হলেও শৈব ধর্মের প্রতি তার অনুরাগ ছিল এবং তার আমলে বিখ্যাত যে শৈব সন্ন্যাসী তার নামটা দয়া করে তোমরা একটু মনে রেখো, তার হচ্ছে ইন্দ্রশিব। এই ইন্দ্রশিবা ছিলেন প্রথম মহীপাল আমলে বিখ্যাত শৈব সন্ন্যাসী। ঠিক আছে, এবং বলতে পারো যে সেটা হচ্ছে তোমার এই ইন্দ্র শিবের সম্মানে এই প্রথম মহীপাল তিনি কিন্তু একটা বিখ্যাত শিব মন্দিরও কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। প্রথম মহীপাল বিখ্যাত শিব মন্দিরও প্রতিষ্ঠা করেছিলেন। একই সঙ্গে প্রথম মহীপাল হচ্ছেন সেই পাল রাজা যিনি কিন্তু অসম্ভব রকমের জনপ্রিয় ছিলেন। এবং বলতে পারো যদি বাংলার মানে বেসিক্যালি যদি কেউ উত্তরবঙ্গের এখানে কোনো স্টুডেন্ট আছো ক্লাস করছো, উত্তরবঙ্গের দিকে যদি তোমরা যাও এখনো একটা লোককথা লোকগীতি ভীষণ জনপ্রিয়। আর সেই লোকগীতিটার নাম হলো কি জানো তো? সেই লোকগীতিটার নাম হলো মহীপাল গীত। এই যেমন আমাদের এখন মানে লোক সংস্কৃতি তো কার্যত উঠেই যাচ্ছে, ভাদু গান বা টুসু গান বা এই যে তোমরা এই যে
আমাদের এই একটু আগে বললে না যে আজকে আমাদের গতকাল আমাদের গঙ্গাসাগরে যে মকর সংক্রান্তি চলছে, এই মকর সংক্রান্তি উপলক্ষে যে যে গান গাওয়া হয়, এই সমস্ত লৌকিক গানের আজকাল আর কোনো মানে প্রচলনই নেই। যাই হোক না কেন, তো উত্তরবঙ্গে কিন্তু আজও উত্তরবঙ্গে পাড়ায় মানে উত্তরবঙ্গে প্রত্যন্ত গ্রামাঞ্চলে মহিপাল গীতি এটা কিন্তু জনপ্রিয় লৌকিক গান। বুঝতে পেরেছো তো? এখনো পর্যন্ত কিন্তু এই লৌকিক গান গাওয়ার কিন্তু প্রচলন কিন্তু আছে। যাই হোক, এ হচ্ছে প্রথম মহিপাল। প্রথম মহিপালের পর যিনি সিংহাসনে বসলেন, প্রথম মহিপালের আমলে যে তোমার হচ্ছে যে প্রথম মহিপালের আমলে প্রথম মহিপালের পর নেক্সট যিনি পাল রাজবংশের সিংহাসনে বসবেন তার নাম হচ্ছে নয়পাল। নয়পালের পর বসবেন তৃতীয় বিগ্রহপাল। তৃতীয় বিগ্রহপাল বা নয়পালের নাম আবারও বললাম, এখানে যদি তোমরা শুনছো ক্লাস শেষ হওয়ার পর কান দিয়ে বের করে দেবে। নেক্সট যে পাল রাজার কথা বলবো তার নাম হচ্ছে দ্বিতীয় মহিপাল। এনার নামটা কিন্তু কান থেকে বের করে দিও না দয়া করে, ঠিক আছে? দ্বিতীয় মহিপাল, আমি খুব বেশি ইনফরমেশন দেবো না। দ্বিতীয় মহিপাল সম্পর্কে যে কথাটা বলবো, যে দ্বিতীয় মহিপাল যখন সিংহাসনে বসলেন তার আমলে কিন্তু একের পর এক বিদ্রোহ দেখা দিচ্ছে, এবং তার আমলে যে এই যে বিদ্রোহ দেখা দিচ্ছে পাল রাজাদের বিরুদ্ধে, কার্যত পক্ষে বলতে পারো পাল রাজবংশের প্রায় শেষ পর্বে এসে আমরা উপস্থিত হয়েছি, যেখানে পাল রাজবংশের বিরুদ্ধে একের পর এক যে বিদ্রোহ যখন দেখা যাচ্ছে, সেই সময় সন্ধ্যাকর নন্দী তার রামচরিত্রে কিন্তু এই বিদ্রোহগুলোকে যে নামে অভিহিত করেছেন সেটা হচ্ছে অনন্ত সামন্ত চক্র। ঠিক আছে, ওকে? তো আমি বলবো তোমাদেরকে যে এই দয়া করে ইনফরমেশনটা একটু মনে রেখো, অনন্ত সামন্ত চক্র। এই অনন্ত সামন্ত চক্র হচ্ছে পাল রাজা দ্বিতীয় মহিপালের আমলে তার রাজ্য জুড়ে চতুর্দিকে যে বিদ্রোহ বিক্ষোভ দেখা যাচ্ছে, সেই বিদ্রোহ বিক্ষোভকে থামানোর মতো যোগ্যতা নেই, ফলত তার আমলে এই ঘটনাকে সন্ধ্যাকর নন্দী বলছেন অনন্ত সামন্ত চক্র। এটা ইউপিএসসি প্রশ্নে, এই যে তোমার ইউপিএসসি আয়োজিত যে সিডিএস পরীক্ষাটা হয় না, সে সিডিএস এর প্রশ্নে দিয়েছিল এটা অনন্ত সামন্ত চক্র। বুঝতে পেরেছো তো? তো অনন্ত সামন্ত চক্র এই শব্দটা সঙ্গে তোমরা একটু কাইন্ডলি মনে রেখো। ব্যাস, এটা হচ্ছে ঘটনা। দ্বিতীয় মহিপালের সময় তোমরা জানো যে কৈবর্ত বিদ্রোহের সূচনা ঘটেছিল। এই কৈবর্ত বিদ্রোহ তোমার হচ্ছে যে কৈবর্ত বিদ্রোহের যিনি প্রধান যিনি লিডার ছিলেন তার নাম ছিল কিন্তু দিব্য, তাই তো? তো এই দিব্যর নেতৃত্বে কৈবর্তরা কিন্তু বরেন্দ্রী বা উত্তর বাংলা অঞ্চলে পাল রাজাকে হত্যা করে তারা কিন্তু কৈবর্ত বিদ্রোহ প্রতিষ্ঠা বা কৈবর্ত রাজ্য প্রতিষ্ঠা করে। বেসিক্যালি কৈবর্ত বিদ্রোহের সঙ্গে ভারতবর্ষের ইতিহাসে সাবলটান স্টাডিজ বলে যে বিষয়টা রয়েছে, সে সাবলটান স্টাডিজের একটা কিন্তু ঘনিষ্ঠ সংযোগ রয়েছে। তো যাই হোক না কেন, আমাদের এখানে সাবলটান স্টাডিজ আমরা পড়তে আসিনি, সুতরাং এটা মনে রাখবে দ্বিতীয় মহিপালের আমলে যে সেটা হচ্ছে কৈবর্ত বা জেলে বা ধীবর যাদেরকে বলা হয় তারা কিন্তু বিদ্রোহটা করেছিল, এবং বেসিক্যালি এটা কিন্তু হচ্ছে একটা নিম্ন বর্ণের ইতিহাসের সঙ্গে সংযুক্ত। এ গেল দ্বিতীয় মহিপালের কথা। দ্বিতীয় মহিপালের পরও কিন্তু পাল রাজবংশ মানে কৈবর্ত বিদ্রোহের পরও কিন্তু পাল রাজবংশের বেশ কিছুদিন পাল রাজবংশ টিকে ছিল। দ্বিতীয় মহিপালের পর যিনি পাল রাজবংশের খুব সামান্য একটু অঞ্চলে ছিলেন, মানে তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করে রেখেছেন, তার নাম ছিল রামপাল। ঠিক আছে, আর রামপালের আমলেই হচ্ছে তোমার হচ্ছে আমাদের সন্ধ্যাকর নন্দী তার এই বিখ্যাত রামচরিত নামক যে কাব্যগ্রন্থটি রচনা করেছিলেন। ঠিক আছে, এটা হচ্ছে ঘটনা। আর রামপালের সময়ের ইনফরমেশন তোমাদেরকে আমি দিচ্ছি না, তবে বলতে পারো যেটা যে সেটা হচ্ছে তোমার যে রামপালের পর যিনি পাল রাজবংশের সিংহাসনে বসলেন তার নাম হচ্ছে কুমারপাল। কুমারপালের পর যিনি বসলেন তিনি হচ্ছেন আমাদের তৃতীয় গোপাল। তৃতীয় গোপালের পর যিনি বসছেন তিনি হচ্ছেন মদন পাল। এগুলো সবই কিন্তু ক্লাসের পর কান থেকে বের করে দিও, কোনো চাপ নেই। তারপরে তৃতীয় গোপালের পর যিনি বসলেন তার নাম বললাম মদন পাল। মদন পালের পর আচ্ছা এখানে বলে রাখি, এই যে পাল রাজা মদন পাল, এই পাল রাজা মদন পালেরই কিন্তু সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী। ঠিক আছে, সন্ধ্যাকর নন্দী। এবং বলতে পারো যেটা যে সেটা হচ্ছে তোমার যে আর এই পাল রাজা মদন পালের সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী। আর আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমার হচ্ছে যে পাল রাজা মদন পাল তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন, তবে তিনি যে বিখ্যাত ব্রাহ্মণ পণ্ডিতকে তিনি ভূমিদান করেছিলেন, জমিদান করেছিলেন, তার নাম ছিল বটেশ্বর স্বামী। তো এই বটেশ্বর স্বামীর নামটা পারলে একটু তোমরা কাইন্ডলি একটু মনে রেখো, বটেশ্বর স্বামী ইনি ছিলেন কিন্তু একজন বিখ্যাত ব্রাহ্মণ পণ্ডিত, এবং পাল রাজা মদন পাল এই বটেশ্বর স্বামী কিন্তু ভূমিদান করেছিলেন। ঠিক আছে, আচ্ছা এবারে চলে যাব আমাদের পাল রাজা মদন পালের পর যিনি বসলেন তার নাম হচ্ছে গোবিন্দ পাল। গোবিন্দ পাল সম্পর্কে কিচ্ছু জানার দরকার নেই। আর শেষ পাল রাজা যার কথা বলে আমি আজকের মতো করে পাল রাজবংশ ইতিহাস শেষ করবো, তিনি হচ্ছেন পল পাল। পল পাল, বুঝতে পেরেছো তো? এই পল পালের আমলে বলতে পারো যেটা যে সেটা হচ্ছে তোমার
পাল রাজবংশের ইনি হচ্ছেন শেষ রাজা। আর এরপরই কিন্তু পালের পরেই আমরা দেখতে পাচ্ছি যে পাল রাজবংশরা 400 বছরের অধিক রাজত্ব বা তাদের সাম্রাজ্যের অবসান ঘটে, এবং এরপর বাংলার ইতিহাসে যে নতুন রাজবংশ আগমন ঘটবে তার নাম হলো কিন্তু সেন রাজবংশ। যে সেন রাজবংশের ইতিহাস শোনার জন্য তোমাদেরকে আরো একটা সপ্তাহ অপেক্ষা করে থাকতে হবে। তো এই হচ্ছে মোটামুটি ভাবে পালদের ইতিহাসের রাজনৈতিক ইতিহাসের দিক। মোটামুটি বিসিএস এর প্রিলিমিনারি বলো, মেন্স বলো বা ইউপিএসসির প্রিলিমিনারি বলো, ঠিক আছে, তার যে আসপেক্ট গুলো রয়েছে সেগুলোকে কভার আপ করে আমি রাজনৈতিক ইতিহাসটা তোমাদের সাথে আলোচনা করলাম। যদি কিছু বাদ গিয়ে থাকে আমি সেটা ডেফিনেটলি আমার পিডিএফ এ দিয়ে দেবো। আমার আশা করি তোমরা পিডিএফ গুলো পেয়েছো, যেগুলো তোমাদেরকে এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি করিয়েছি। তোমাদেরকে আমার আরেকটা বড় অনুরোধ থাকলো এটাই, যে সেটা হচ্ছে যে আমি যে পিডিএফ গুলো তোমাদেরকে দিয়েছি তারপরেও যদি তোমাদের পিডিএফ গুলো দেখার পর কোনো জায়গায় তোমাদের মনে হয় যে আরো কিছু জায়গায় এইগুলো একটু ইমপ্রুভ করলে স্যার ভালো হয়, বা তোমাদের যদি কোনো দাবি দেওয়া থাকে তোমরা সেই দাবি দেওয়া রাখতে পারো। আমি ডেফিনেটলি তোমাদের জানুয়ারি মাসের ভেতরে হোক বা ফেব্রুয়ারি ফার্স্ট সেকেন্ড উইকের ভেতরে আমি তোমাদের সেই দাবি দেওয়াগুলো কিন্তু পূরণ করে দেবো, ঠিক আছে। কিন্তু জনগণ, একটা কথা, আমার একটা অনুরোধ তোমাদের কাছে আছে, অ্যাটলিস্ট ডব্লিউবিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষাতে দিয়ে আসার পর যদি তোমাদের সঙ্গে দেখা হয়, মানে এই ভার্চুয়াল ফরম্যাটই, যে এইটুকু তোমাদের কাছে শুনতে পাই যে স্যার আউট অফ 50 ভেতরে স্যার 45+ ঠিক করে এসেছি। প্রথম দিনে যে কমিটমেন্টটা করেছিলাম সেটা যেন ঠিকঠাক হয়, ঠিক আছে। এটাই আমার বক্তব্য আমি শেষ করলাম। তোমাদের যদি কোনো বক্তব্য থাকে তো বলতে পারো। অরুন্ধতী সব কমন কৃষ্ণেন্দু বলছে স্যার উদয় সুন্দরী কথা কাব্যের লেখকের নাম হচ্ছে কবি ঢোল, ঠিক আছে। ঠিক আছে, জনগণের ইচ্ছে পূরণ করা যাবে, চাপ নিবে না কেউ। একদম 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 জনগণকে নিয়েই গোটা পৃথিবী চলে, বুঝলে তো। এই জনগণ আছে বলে শাহরুখ খান হয়েছে, আর এই জনগণ আছে বলেই কিন্তু খেলা হবের মতো যে স্লোগান সেটাও কিন্তু জনপ্রিয় হয়। অতএব দিনের শেষে গিয়ে কিন্তু জনগণই শেষ ভরসা, বুঝলে তো। যাই হোক জনগণ, আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ তোমাদের সকলকে, ভালো থেকো। এর পরের যে ক্লাস অতীশ দীপঙ্কর নিয়ে বলবো, সময় চলে যাচ্ছে নাকি তাই, ঠিক আছে, আবার তো আসবো পরে কালকে ক্লাসে, তখন অতীশ দীপঙ্করকে নিয়ে বলবো। আগে সিলেবাসটা শেষ করে ফেলি, তারপর তোমাদের যার যা জানার আছে ইতিহাস নিয়ে যে সেগমেন্ট আমি বলবো সেটাই তোমাদের সঙ্গে একদম বিস্তৃত আকারে আলোচনা করবো। তখন আমার আর সময়ের কোনো অসুবিধা নেই, চলো তোমাদের সিলেবাস শেষ হয়ে গেছে। আর এমসিকিউ করাবো, আর এমসিকিউ দেখবে তোমাদেরকে আমি কিভাবে এমসিকিউ করাবো। একটা চ্যাপ্টার উপর এমসিকিউ করাবো, আর এমন ভাবে করাবো যে সেই চ্যাপ্টারটা পুরো ক্লাসের মধ্যে তোমাদের আমি রিভিশন অব্দি করিয়ে দেবো, ঠিক আছে। তো জাস্ট ওয়েট করো, সিলেবাস শেষ করে তারপর ওই এমসিকিউ করার কথা আমাদের গপ্প চলবে। এবার সেখানে তোমরা যা দাবি করবে, বলবে স্যার এইগুলো নিয়ে বলে দিতে হবে, আমি বলে দেবো অবশ্যই, ঠিক আছে। অ্যাটলিস্ট যেন কেউ ক্লাসের শেষে গিয়ে এটা না বলতো ওরা স্যার অমুক জায়গাটা পড়াননি, ঠিক আছে। তোমাদের যেখানে যা দাবি সে দাবি বলবে, একটু সিলেবাস শেষ করে ফেলি, ওকে জনগণ। তাহলে কি লিখেছে দেখি, কুহেলিকা 10টার পর বোমকেশ বলছে স্যার আজ রাত 10টা ক্লাস আছে। হ্যাঁ, না আমি 10টার ক্লাস করার পর গিয়ে বাড়ি যেতে পারি, ঠিক আছে, বুঝলে তো। আমি তো এলন মাস্ক নই যে আমার টেসলার গাড়ি আছে, ঠিক আছে। তো আমাকে অতএব এখানে রাত্রি যাপন করতে হয়, আর পরের দিন সকালবেলা ক্লাস করে তারপরে বাড়ি ফিরি, ঠিক আছে। বুঝতে পেরেছো কি বললাম? বেশ, সকলে ভালো থেকো। এবার আমি অফ করি। এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে কি বলে ভক্তিবাদ আর সুফিবাদ নিয়ে, ঠিক আছে। তোমরা একটু পড়াশোনা করে এসো ভক্তিবাদ আর সুফিবাদ। আজকে প্রথম ক্লাস, তোমাদের রাত্রি বেলায় যে ক্লাসটা আছে সেখানে আমি প্রথমে আজকে ভক্তিবাদকে নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। সে এক আধ্যাত্মিক আলোচনা চলবে, সবাই একদম পবিত্র মন নিয়ে এসো, ভক্তিবাদ নিয়ে আলোচনা হবে। জনগণ আজ এখানেই ছাড়লুম।